আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন সবাই। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু দেখে নেই সবাই আমরা ক্লিয়ার আছি কিনা। হুম, ওকে। আচ্ছা, সবাই ক্লিয়ার। ঠিক আছে, ভেরি গুড। তো সবাইকে স্বাগতম আজকের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাসে। আমরা আহ কে কোথা থেকে জয়েন করেছেন আমরা একটু প্রথমে শুনি, তারপরেই আমাদের খুবই ইম্পর্টেন্ট যেই ক্লাসটা, সেই ক্লাসটা আমরা স্টার্ট করে দিব। এবং আজকের ক্লাসটা হবে ঐকিক নিয়মের পুরাপুরি ঐকিক নিয়মটা যেটা আছে সেইটার আহ লিখিত এবং এমসিকিউ দুইটা পার্টি একসাথে একসাথে আমরা শেষ করব। সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস আপনাদের জন্য। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি সবাই এক এক করে জয়েন করে ফেলছি, তাই আমরা শুরু করতে পারি। আসেন আমরা স্টার্ট করি। ওকে, তো আমাদের আজকের এই ক্লাসটা কিসের উপরে? আপনারা জানেন যে প্রত্যেকটা পরীক্ষাতে আপনি দেখবেন যে ঐকিক নিয়মের অঙ্ক আসে। ঐকিক নিয়মের মধ্যে সাধারণ ঐকিক নিয়মের অঙ্ক আসে, তারপরে দেখা যায় যে কাজ সময়ের অঙ্ক আসে, তারপরে দেখা যায় যে 3-4 ধাপের ঐকিক নিয়মের অঙ্ক আসে, তারপরে এমন কিছু অঙ্ক আসে যে যেগুলো বলা হয় যে এতজন পুরুষ অথবা এতজন বালক এতদিনে করতে পারে, এই টাইপের অঙ্ক আসে, আসে না? হ্যাঁ, এই টাইপের বহুত বহুত টাইপের কিন্তু আমাদের ঐকিক নিয়মের অঙ্ক আসে। আমরা আজকে সব টাইপের অঙ্কিক নিয়মের একেবারে বেসিকও শিখবো। আমরা শুরু থেকে শুরু করবো, আবার আমরা একটু রিভিউ করে ফেলবো একবারে, সবাই মিলে আমরা এই ক্লাসটা করব। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। ওকে 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 ওকে, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করে ফেলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমাদের প্রথম প্রথম যে বিষয়টা, যে আমাদের প্রথম যেই বিষয়টা আমরা পড়বো যে সাধারণ ঐকিক নিয়মের কাহিনীটা। আমরা দেখেন যে সাধারণ ঐকিক নিয়মের কাহিনী কি আসলে ঘটতেছে। সাধারণ ঐকিক নিয়মের যে কাহিনীটা ঘটবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা অঙ্ক দেখব, প্রথমে আমরা দেখব যে এটা কোনো কিছু বাড়ার সাথে সাথে বাড়ে কিনা। তো কোনো কিছু বাড়ার সাথে সাথে যদি বাড়ে, যেমন আমি যদি বলি যে খুব ইম্পর্টেন্ট একটা, মানে ছোটবেলায় একবারে ক্লাস 4 বা 5-এ থাকার সময় একবারে যদি ঐকিক নিয়মের একটা অঙ্কের কথা বলি, এরকম অঙ্ক থাকতেই পারে। ধরেন 1 ডজন কলার দাম, আপনাকে বলা হইলো যে 1 ডজন কলার দাম আপনাকে বলা হয়েছে 60 টাকা। বলা হইলো আপনাকে 16টি কলার দাম কত, 16টি কলার দাম কত। এরকম ছিল না? এই টাইপের কোশ্চেন ছিল না? একেবারে ক্লাস 3-4-এ যখন আপনি পড়েন বা 5-এ যখন উঠেছেন, ফোরের কোশ্চেন আর কি, ক্লাস 4-এর একটা কোশ্চেন এরকম থাকে। তো আমাদের আসলে জিনিসটা কি থাকে, আমরা আসলে কি জিনিসটা চিন্তা করি? প্রথম যে জিনিসটা আপনি চিন্তা করবেন সেটা হচ্ছে 1 ডজন মানে কয়টা। তার টার্গেট কি? 1 ডজন মানে কয়টা? 1 ডজন মানে 12টা। তাহলে আমরা এইভাবে করে হিসাবটা করি যে এখানে 1 ডজন মানে যেহেতু 12টি, তাহলে 12টি কলার দাম হচ্ছে 60 টাকা, তাই না? 12টি কলার দাম 60 টাকা। এবং সেইখান থেকে একটি কলার দাম আমাদের আসবে কত বলেন তো? 60 ভাগ 12। তার মানে 60-কে 12 দিয়ে ভাগ করলে আসবে 5 টাকা।
এবং আমার যদি এইখানে থাকে তারপরে হচ্ছে 16টি কলার দাম কত টাকা হবে, তাহলে আমি 5 গুণন 16 যদি দেই, 5 16 80 টাকা। তাহলে 5 16 80 টাকা। এই তো নিয়ম, তাই না? আমাদের সিস্টেম কত ছিল? সিস্টেমটা এরকম ছিল না যে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 ডজন কলার দাম যেহেতু 60 টাকা, তাহলে 16টি কলার দাম কত? তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা কি বলি যে 1 ডজন মানে যেহেতু 12টা, 1 ডজন মানে যেহেতু 12টি, তাহলে 12টি কলার দাম আমাদের যদি 60 টাকা হয়, তাহলে একটি কলার দাম কত? এটা। তাহলে দেখেন একটা জিনিস মাথায় রাখেন, আমরা যদি এরকম জিনিস দেখি যে একটিতে আসার সময় একটি 12টা কলার দামের চেয়ে কি একটা কলার দাম কি হবে? কম হবে। যেহেতু কম হবে, আমরা এখানে ভাগ করে দিলে কম পাবো, তাই ভাগ করে দিব। তাহলে ভাগ করে দিলে আমরা কত পাচ্ছি? এটাকে এটা দ্বারা ভাগ করে দিব। এবং উপরেরটাতে যদি ভাগ করেন, পরেরটাতে অবশ্যই আপনাকে গুণ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে 1 দিয়ে আসতেছি কেন আমরা, কারণ এটার নাম ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম মানেই হচ্ছে একের নিয়মে আসা। ঐকিক নিয়মটা মানে হচ্ছে একের নিয়মে আসা, যে আপনি আগে একে আসবেন, তারপরে 1 থেকে কোনো কিছুতে যাবেন। তাহলে আপনার 12টি কলার দাম 60 টাকা দেওয়া আছে, সেখান থেকে একটি কলার দামই হবে ভাগ, আর একটি থেকে আমি যখন 16টিতে যাব তখন হবে গুণ। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করলে 5, 12 দিয়ে 16 দিয়ে গুণ করলে আমাদের কি গুণ হবে। এই তো কাহিনী, কাহিনী এটাই না? আচ্ছা, এই কাহিনীর যেগুলো অঙ্ক আছে, সেই অঙ্কগুলা কি রকমের? আমি যদি আপনাকে বলি এ সংখ্যক পেন্সিলের দাম বি টাকা হলে সি টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? একটু এই কোশ্চেনটার সবাই একটু অ্যান্সার দেন। এই কোশ্চেনটার সবাই একটু অ্যান্সার দেন। আমি কি বলেছি? এ সংখ্যক পেন্সিলের দাম বি টাকা। এ সংখ্যক পেন্সিলের দাম কত টাকা? বি টাকা হলে সি টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলেন দেখি কি কি হতে পারে আপনার অ্যান্সারটা? একটু সবাই কমেন্ট করেন অ্যান্সারটা কি হতে পারে। ধুমধাম করে অ্যান্সার করেন দেখি। ধুমধাম, সবাই। কত হবে? কত কত কত? হুম, এই তো সুন্দর। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, ভেরি গুড। মানে আপনাকে প্রথমে দেখেন সিস্টেমটা কি হবে। সিস্টেমটা হচ্ছে যে এ সংখ্যক পেন্সিলের দাম কিন্তু বি টাকা দেওয়া আছে, তাই না? আপনাকে বলেছে বি টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, তাহলে টাকা দেওয়া আছে, আপনাকে পেন্সিলের পরিমাণটা বের করতে হবে। তো মনে রাখতে হবে যেটার মানটা দেয়া থাকবে সেটা বাম পাশে থাকে, আর যেটা বের করতে হয় সেটা ডান পাশে থাকে। অর্থাৎ টাকার মানটা দেওয়া আছে আর কয়টি পেন্সিল সেটা বের করতে হবে, তার মানে টাকাটা বাম পাশে থাকবে আর পেন্সিলের পরিমাণটা ডান পাশে থাকবে। তাহলে আমাদের কাহিনী কি হবে? এই যে টাকাটা, এই যে প্রথমটারও টাকাটাকে আমি যদি বাম পাশে আনি, তাহলে আমি বলতে পারবো যে বি টাকায় পাওয়া যাবে কয়টি পেন্সিল বলেন তো? বি টাকায় পাওয়া যাবে বি টাকায় পাওয়া যাবে হচ্ছে এ সংখ্যক পেন্সিল, মানে এটি পেন্সিল। বি টাকায় পাওয়া যাবে এটি পেন্সিল। কেন বি টাকায় বাম পাশে কেন লিখলাম? কারণ ওইখানে দেখা যাচ্ছে সি টাকায় কয়টি পেন্সিল চাইছে, তাই পেন্সিলটা থাকবে ডান পাশে আর বি টাকাটা থাকবে বাম পাশে। তাহলে ঐকিক নিয়ম যেহেতু 1 টাকায় পাওয়া যাবে কয়টি পেন্সিল, তাহলে এটাকে এ কে বি দ্বারা আমরা ভাগ করব। এবং সেখান থেকে আমরা যদি বলি সি টাকায় পাওয়া যাবে কতটি পেন্সিল, তাহলে এর সাথে সি গুণ যাবে, আগেরটা ভাগ হইলে পরেরটা অবশ্যই গুণ যাবে। তাহলে এ আর সি গুণ করে বি দিয়ে ভাগ হবে। তাহলে এসি ভাগ বি। ভেরি গুড, সুন্দর। অ্যান্সার হবে কি? এসি ভাগ বি। ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার? পারবো সবাই? ইজি? পারা গেছে? আচ্ছা, স্যার আপনার নিবন্ধনের বইটা কি আসবে না? কোশ্চেন করেছে হচ্ছে আলামিন। আমার নিবন্ধনের বই ইতিমধ্যে প্রেসে ছাপানো চলছে। আপনাদের হ্যাপি নিউ ইয়ারে বইটা পেয়ে যাবেন। বইটা একটু দেরি হলো কারণ বইটাকে আপনাদের জন্য অসাধারণ ভাবে করে তৈরি করা হচ্ছে। 18তম শিক্ষক নিবন্ধনের বইটা, এটাতে সাজেশনের পরিমাণ এখানে 6000+ কোশ্চেন দেওয়া আছে, সাজেশন মূলক ভাবে করে আলাদা আলাদা করে আপনারা খুবই দ্রুত গতিতে পড়ে ফেলতে পারবেন। এবং মডেল টেস্টে ম্যাথের কোশ্চেনগুলোর অসাধারণ ভাবে করে ব্যাখ্যা দেওয়া আছে, এবং এইখানে কিন্তু সাজেশনের মধ্যে ম্যাথগুলোর ব্যাখ্যা করে দিয়েছি, এবং আপনার সাজেশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বই হবে। ঠিক আছে? গতদিনই আমি দেখাইছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধন সকল সাবজেক্টের, কেমিস্ট্রি মানে
আপনার বাংলা, ইংরাজিটাও অসাধারণ ইংরাজি। আপনি যদি দেখেন দেখলেই বুঝতে পারবেন, অন্যান্য বইয়ের সাথে এটা তুলনাই নাই। 350 টাকার মতো প্রাইস হবে। ওকে, ঠিক আছে, হয়েছে। আসেন সেকেন্ড এই কোশ্চেনটা, গতদিন আমরা এই টাইপের একটা কোশ্চেন করেছি, এইটাই কোশ্চেন করেছিলাম। একটু বলেন দেখি এটা কি হবে। এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে। আজকে একটু রিভিউ করতেছি এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা একটু রিভিউ করলে এই অ্যান্সারটা কি হবে। সেম টাইপের করে তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে দেন দেখি। সব বিষয় তো অবশ্যই, সব বিষয় নিয়ে কোশ্চেন, ঠিক আছে, সব বিষয় অবশ্যই, সব বিষয় থাকবে। বলেন 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 বলেন। আর যারা প্রাইমারি স্টুডেন্টরা আছেন এই বইটা অবশ্যই কিনে রাখবেন। হ্যাঁ, প্রাইমারি স্টুডেন্টরা সবাই কিনেছে যদিও আমি জানি, কারণ এই বইটার এতটা চাহিদা যে এটা বইয়ের দাম রেখেছিলাম 220 থেকে 30 টাকা। লাইব্রেরিতে এটা 270, 60, 70, 50 টাকা দিয়ে বিক্রি করে, কারণ চাহিদা এত বেশি। এই কারণে আমরা সাপ্লাই দিতে পারছি না। আচ্ছা, প্রাইমারি শর্ট সাজেশনস এবং মডেল টেস্ট, এমপিবিএন প্রাইমারি শর্ট সাজেশনস এবং মডেল টেস্ট। ওকে, ভেরি গুড, সুন্দর। এই তো সবাই তো পারছেন, সবাই সবাই। কাহিনীটা কি আছে এখানেও দেখেন, বলছে যে এম সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে পি টাকা। তাহলে বলছে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে, তাহলে এখানেও হচ্ছে কয়টি এইটা চাওয়া হয়েছে। তাহলে কয়টিকে ডানে রাখবো আর এম টাকাটা বামে রাখবো। তাহলে এই যে পি টাকা এই কথাটাকে যদি আমরা বাম পাশে আনি, আমরা আজকে সব রিটেন নিয়মে করছি, যে পি টাকায় পাওয়া যাবে কয়টি। পি টাকায় পাওয়া যায় হচ্ছে এমটি। পি টাকায় পাওয়া যাবে কয়টি পেন্সিল বলেন তো, এমটি পেন্সিল। তাহলে বলেন তো 1 টাকায় পাওয়া যাবে কয়টি পেন্সিল। 1 টাকায় পাওয়া যাবে উপরে এম নিচে পি, এতটি পেন্সিল। আমাদেরকে এখন বলেছে 1 টাকার জায়গায় এম টাকায় পাওয়া যাবে কয়টি পেন্সিল। তাহলে এম দিয়ে কি গুণ হবে, আগেরটা যেহেতু ভাগ হয়েছে এবার গুণ হবে। তাহলে এম গুণন এম ভাগ হচ্ছে পি। এম কে এম দিয়ে গুণ করলে আসে এম স্কোয়ার ভাগ হচ্ছে পি। ক্লিয়ার, বুঝেছি। একেবারেই আগেরটার মতো, এম গুণন এম ভাগ পি। এম আর এম গুণ করলে হয় এম স্কয়ার, যেমন 2 আর 2 গুণ করলে হয় 2 এর উপর স্কয়ার। খুবই সুন্দর একটা কোশ্চেন, বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলীর পরীক্ষায় এসছে। তো এটা হলো আমাদের সাধারণ টাইপের যে কোশ্চেন, তাই না। ম্যাজিক ম্যাথের 4th এডিশন কবে আসবে, বিসিএস পরীক্ষার পর। প্রতি বিসিএস পরীক্ষার পরে আমাদের এডিশন আসে, তাই না, এডিশন আসে বিসিএস পরীক্ষার পরে আসবে, বিসিএস পরীক্ষার আগে আসবে না। বিসিএস এর কোশ্চেন ইনক্লুড করে দিয়ে তারপরে আসে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি। এম স্কোয়ার বাই পি হবে, রাইট, সুন্দর, অসাধারণ। পারবেন। আচ্ছা, আপনারা এবার ধুমধাম দেখেন কাজ আর সময়ের অঙ্কে। আমরা কিন্তু এগুলো একটু রিভিউ করতেছি, বুঝছেন। গতদিন ওই যে আমার প্রাইভেট ব্যাচে যে পড়িয়েছিলাম যে আপনাদের, তো এটাও একটু রিভিউ হতে যাচ্ছে, যে আজকে সব রিটেন নিয়মে করে রিভিউ করে ফেলতেছি, পরে আবার নতুন নিয়মে করব, প্যারা নেই। কাজ আর সময় সম্পর্কিত, কাজ আর সময়ের কাহিনীটা কি। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 10 জন লোক একটি কাজ মনে করেন 20 দিনে করতে পারে, 20 দিনে করতে পারে। তাহলে 40 জন লোক উক্ত কাজ কত দিনে করবে। এখানে এখানে বিষয়টা কি, এখানে বিষয়টা হচ্ছে আগের বারের সাথে এখানের একটা মেজর প্রবলেম, মানে মেজর একটা ডিফারেন্স আছে। মেজর ডিফারেন্সটা কি, মেজর ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের আগের বার যখন এই পাশেরটা বেশি হতো তখন এইটাও বেশি লাগতো, যেমন যত বেশি পেন্সিল নিবেন তত বেশি টাকা লাগতো। কিন্তু এখন লোক বেশি নিলে দিন কম লাগবে, লোক কম নিলে দিন বেশি লাগবে। এটাকে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। লোক বেশি নিলে দিন কম লাগবে, লোক কম নিলে দিন বেশি লাগবে। তো এই সব ক্ষেত্রে আপনার অঙ্কর যদি আপনার এমসিকিউ এ আসে, এই সব ক্ষেত্রে এমসিকিউ এ আনসার করার সিস্টেম হচ্ছে যে প্রথমে যেইখানে দুইটা মানই দেওয়া আছে এই দুইটা মানকে আমাদেরকে গুণ করে দিব, যে 10 আর 20 আমরা গুণ করে দিলাম, এবং
এইখানে দেওয়া আছে 40 জন লোক, এই 40 জন লোকের কতদিন লাগবে সেটা যদি বের করতে চান তাহলে আমরা 40 দিয়ে ভাগ করে দিব। 40 জনের তাহলে এতদিন লাগবে, শূন্য শূন্য কাটা যাচ্ছে, আমরা এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি হচ্ছে 2, তার মানে শেষ পর্যন্ত পেলাম 5, তার মানে 40 জন লোকের এটা আসলে 5 দিন লাগবে। অর্থাৎ কি আমাদের 10 গুণন 20, মানে প্রথম দুইটা সংখ্যা গুণ তাকে আমি যদি পরের সংখ্যাটা দিয়ে ভাগ করে দিই তাহলে আমার অ্যান্সার চলে আসে। এটা একটা সুপার শর্টকাট। আমার যদি মানে এরকম ব্যস্তানুপাতিক সম্পর্কের কেউ থাকে তাহলে যেখানে দুটা মানই দেওয়া আছে সেই দুটা মান গুণ করে যেখানে একটা মান দেওয়া আছে সেই একটা মান দিয়ে ভাগ করলে আমি ওই অতজন লোকের কতদিন লাগবে সেটা পেয়ে যাব। এটা যদি আমরা এখন রিটেন নিয়মে করতে চাই তাহলে রিটেন নিয়মটাতে কিভাবে করে হবে? রিটেন নিয়মে আমরা কিভাবে লিখবো? আমরা জানি জনটা আছে দেওয়া, দিনটা বের করতে হবে, তাহলে জন বাম পাশে থাকবে, দিন ডান পাশে থাকবে। তাহলে আমরা লিখবো কি 10 জন লোকের 10 জন লোকের আমাদের আসলে কাজটি করতে 20 দিন সময় লাগে, 20 দিন লাগে। তাহলে 10 জন লোকের যদি 20 দিন লাগে, একজন লোকের কি বেশি লাগবে না কম লাগবে? ডেফিনেটলি 10 জন লোক মিলে যদি 20 দিনে করে একজন লোকের অনেক দিন বেশি লাগবে। একাই কাজ করলে কি কম দিন লাগবে? বেশি দিন লাগবে। তা বেশি হলে কি এখানে গুণ করলে বেশি আসবে, তাই আমি গুণ করে দিব, বেশি দিন লাগবে। আবার এইখানে যেহেতু গুণ হয়েছে 1 থেকে আমি যদি এখন 40-এ আসি তাহলে ডেফিনেটলি ভাগ হবে, এটা নিয়ে চিন্তা করারই দরকার নাই যে আপনি চিন্তা করবেন আগের বার যদি গুণ হয় পরের বার ভাগ, আগের বার যদি ভাগ হয় পরের বার গুণ। আগের বার যেহেতু গুণ হয়েছে 1 থেকে কোনো কিছুতে আসলে ডেফিনেটলি এবার ভাগ হবে। তার মানে আমরা যদি বলি এখানে 4 দিয়ে যদি কাটি, 4 5-এ যদি 20 হয়, তার মানে 5 দিন সময় লাগবে। ক্লিয়ার? বুঝেছি, ধুমধাম, পারবো, ইজি। সবাই ক্লিয়ার? বুঝছি সবাই? ওকে, আচ্ছা, অসাধারণ অসাধারণ অসাধারণ, পারবো। তাহলে বলেন দেখি 13তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2 এর যে কোশ্চেনটা আসছে যে 30 জন শ্রমিকের 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, 20 দিনে তৈরি করতে পারে, 12 জন শ্রমিক কত দিনে বাড়িটি তৈরি করতে পারবে? কাহিনী কি হবে? আমাদের এমসিকিউ নিয়ম কি বলছে? আমি কিন্তু আজকে সবগুলোরই রিটেন নিয়ম করাই দিব, তাই না? কোনো কাহিনী নাই। এমসিকিউ কি বলে? এমসিকিউ বলে যে এইখানে যে প্রথম যেই দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মান আমরা গুণ করব। 30 জন শ্রমিকের 20 দিন লাগে, তাহলে 30 গুণন 20, তাহলে 12 জন শ্রমিক কত দিনে করবে? অ্যান্সার হচ্ছে ভাগ 12 করে দিলে 12 জন শ্রমিকের কত দিন লাগবে সেটা আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে এমসিকিউ এর সিস্টেম। আমরা যদি প্রথমে 4 দিয়ে কাটি, 3 এ 4 এ 12, আর 4 5 এ হচ্ছে 20, 3 দিয়ে কাটলে এখানে 10, তার মানে ডেফিনেটলি এখানে হচ্ছে 50 দিন লাগবে, তাই না? তাহলে কত দিন লাগছে বলেন তো? 50 দিন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের এমসিকিউ এর সিস্টেম। এমসিকিউ আমরা এইভাবে করে করব, রাইট? ওকে ওকে, ঠিক আছে। কিন্তু আমরা যদি রিটেনে করতে চাই কিভাবে করব? রিটেনে রিটেনের নিয়মটা কি হবে? রিটেনের নিয়ম কি হবে যে যেহেতু বলেছে 30 জন শ্রমিকের 20 দিন লাগে, 12 জন শ্রমিকের কত দিন লাগবে, তাহলে 12 জন শ্রমিকের কত দিন লাগবে, তাহলে 12 জন যেহেতু দেওয়া আছে আর কত দিন লাগবে বের করতে বলছে, দিনটা ডানে নিব আর জনটা বামে নিব। তাহলে আমি বলবো 30 জন শ্রমিকের 30 জন শ্রমিকের লাগে কত দিন বলেন তো? 20 দিন। 30 জন শ্রমিকের লাগে 20 দিন, তাহলে একজন শ্রমিকের কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? বেশি দিন। জন আর দিন যেহেতু পরস্পর ব্যস্তানুপাতিক, এখানে জন কম হইলে দিন বেশি লাগে, তাই আমাদেরকে গুণ হয়ে যাবে। আর যখনই একে আসলে গুণ হবে তাহলে 1 থেকে 12-তে গেলে ডেফিনেটলি ভাগ হয়ে যাবে। তাহলে 20 গুণন 30 ভাগ হবে 12। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে 4 দিয়ে কাটতে পারি, 3 এ 4 এ হচ্ছে, আচ্ছা 4 দিয়ে তো এখানে কাটা যায় না, আমরা একটু কারেকশন করি। আচ্ছা এখানে আমরা ওখানে যেভাবে কাটছি ওইভাবে না কেটে এখানে 6 দিয়ে 2 দিয়ে কাটলাম, এখানে হইলো 6, এখানে হইলো 15। আবার যদি আমরা আবার 3 দিয়ে কাটি, 3 দ্বিগুণী হচ্ছে 6, 3 5 এ হচ্ছে 15, এখানে 2 ওকে 2, এখানে আসতেছে 10, 10 গুণন 5 মানে আসতেছে 50 দিন। আমরা এইভাবেও কাটতে পারতাম, এভাবেও কাটতে পারতাম, এভাবেও কাটতে পারি, কাটা তো আপনার হাতে। আপনার যার যেটা দিয়ে কাটতে ইচ্ছা করে 2 দিয়ে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করেন, 5 দিয়ে ভাগ করেন, যেটা যেটা ইচ্ছা সেটা সেটা করাবেন, সেটাই সেটাই করবেন, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার
আপনারা বলেন দেখি, হ্যাঁ ঘন্টায় হইলেও কি সেম না? ঘন্টায় হইলেও সেম না? 16 জন শ্রমিকের 3 ঘন্টায় শেষ হয়। তাহলে উক্ত কাজটি সম্পন্ন করতে 5 জন শ্রমিকের কত ঘন্টা সময় লাগবে? ভাগ 5 হয়ে যাবে। উপরের দুইটা গুণ করে আমরা 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত সময় লাগবে? এত ঘন্টা সময় লাগবে। জাস্ট এটাকে আর আমরা আলাদা প্রসেসে করছি না, মানে এখানে আসবে 5 দিয়ে তো কাটাকাটি যায় না, তাহলে 48/5 ঘন্টা। 48/5 ঘন্টাকে আপনি ডেফিনেটলি এইভাবে লিখতে পারেন যে 48কে 5 দিয়ে যদি ভাগ করি, আমরা জানি যে 5 9 যেহেতু 45, তার মানে থাকে 3, মানে 9 পূর্ণ 5-এর 3 ঘন্টা। আমরা এইভাবে করেও লিখতে পারি, তাই না? এটা কি আর রিটেন নিয়মে লাগবে? একই অঙ্ক, সেম অঙ্ক। সবাই কি বুঝেছি? ক্লিয়ার? সবাই বুঝছি? ক্লিয়ার? যে এই দুটা গুণ করে এটা দিয়ে ভাগ, 16 × 3 করে 5 দিয়ে ভাগ, 5 জন শ্রমিকের কতদিন লাগবে। আচ্ছা, এটার একটু অ্যান্সার করেন দেখি সবাই। কেউ ভুল করেন না। কালকের 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 মতো ধরা খাইয়েন না। কালকের মতো ধরা খাওয়া যাবে না, ঠিক আছে? কেউ ধরা খাইয়েন না, সবাই একটু অ্যান্সার দেন। স্যার লেকচারের স্লাইডটা আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। শাহাদাত, আমি শুনি নাই যে ওটা আপলোড হয় নাই, দিয়ে দিব নি। বলেন ভাইয়া, ভাইয়া বলেন। তৃতীয় ধাপের কোশ্চেনে এসছে, দ্বিতীয় সেটে। কোন ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাবার আছে। তাহলে 15 জন ছাত্রের, তাহলে 32 দিনের খাবার আছে, তাহলে 20 দিন, যদি নতুন ছাত্র আসায় 20 দিন চললো, তাহলে নতুন ছাত্র সংখ্যা কত? কি হবে অ্যান্সার? কি হবে ভাইয়া? অ্যান্সার কি হবে বলেন? অ্যান্সার কি হবে? আচ্ছা, আমরা আমরা যদি আমরা যদি বেসিক নিয়মে যদি করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বেসিক নিয়মে যদি করি, তাহলে বিষয়টা এটা দাঁড়াবে যে আমরা যেহেতু দিন দেওয়া আছে, ছাত্রের পরিমাণ বের করতে বলছে, তাহলে দিন থাকবে বামে, ছাত্র থাকবে ডানে। তাহলে আমরা বলবো 32 দিনের খাবার মজুদ আছে কতজনের জন্য বলেন তো? খাবার আছে কত জনের জন্য? 15 জনের জন্য। 15 জনের 15 জনের জন্য। তাহলে একদিনের খাবার মজুদ থাকবে কি? বেশি দিন, মানে একদিন যদি খাবে, তাহলে কতজন খাইতে পারবে? বেশি জন খাইতে পারবে। কেউ যদি 32 দিনের খাবার যদি একদিনে শেষ করতে চান, তাহলে অনেক বেশি লোক খাইতে পারবে, তাহলে বেশি মানে কি গুণ হবে, তাহলে গুণ হলো 32। তাহলে এখন আমাদের বলছে যে 20 দিনে শেষ হয়েছে, তাহলে 20 দিনে যদি খাবার যদি শেষ হয়, তাহলে কতজন খাইতে পারছে সেটা যদি আমরা বের করি, তাহলে ভাগ হবে 20, হবে না? হবে তো। আচ্ছা, আমি 3 5 হচ্ছে 15, 3 4 হচ্ছে 4 দিয়ে কাটলে 4 5 20, 4 একে 4, 4 8 32, তার মানে 3 8 24 জন। বুঝছেন? তাহলে 24 জন। তাহলে আমাদের খাবার, মানে খাবার যে খেয়েছিল, 15 জনের জায়গায় কতজন খেয়েছে? 15 জন খাইলে তো ভাইয়া, 15 জন খাইলে তো 32 দিনই চলতো। 15 জন খাইলে তো 15 জন খাইলে তো 32 দিনই চলতো। 15 জন খাইলে কয়দিন চলতো? 32 দিনই চলতো। কিন্তু 15 জন খাইলে 32 দিনই চলতো, কিন্তু চলছে কয়দিন? 20 দিন। তার মানে কি কতজন খাইছে? কতজন খাইছে তাহলে? 24 জন। তাহলে 15 জন খাইছে না, 24 জন খাইছে। তা আপনার কাছে কিন্তু কয়জন খাইছে সেটা চাই নাই, বলছে নতুন ছাত্রের সংখ্যা কত। মানে নতুন ছাত্র কয়জন আসছিল ভাইয়া? আগে থেকেই তো 15 জন ছিলই, এই 15 জন তো আগে থেকেই ছিল, আপনার হয়েছে 24 জন। তাহলে নতুন আর কতজন ছাত্র আসে, এইটাই হচ্ছে অপশনের মধ্যে কিন্তু 24 জনও দেওয়া থাকবে। আর আপনি তো ধরা খেয়ে যাবেন, কারণ নতুন ছাত্র সংখ্যা তো এখানে বিয়োগ করতে হবে। 24 বিয়োগ হচ্ছে 15, মানে 9 জন আসলে নতুন আসছে, তাই না? এই ধরাটা কিন্তু খাওয়া যাবে না। একবারে অঙ্ক করতে পারলেন, অঙ্কের অপশনের মধ্যে, হ্যাঁ অপশনের মধ্যে দুইটাই দেওয়া থাকবে। 24 জনও দেওয়া থাকবে, 9 জনও দেওয়া থাকবে। আপনি কি করবেন? আপনি করবেন যে যে 24 জনও দেওয়া আছে, 9 জনও দেওয়া আছে, আপনি কিন্তু 9 জন দেখাইতে হবে। আপনি কিন্তু অনেকেই কিন্তু 24 জন দেখাই দিয়ে চলে আসবে ধরা। হ্যাঁ, ওই যে একজন বলছে কখন দিন বামে ডানে বসবে সেটা কিভাবে বুঝবো? সেটাই তো বুঝালাম। যেটার মান বের করতে বলবে, যেমন ছাত্র সংখ্যা বের করতে বলছে, তাহলে সংখ্যাটা থাকবে ডানে, দিন থাকবে বামে।
যখন দিন বের করতে বলবে দিন থাকবে ডানে, সপ্তাহ থাকবে বামে। আর এই জিনিসের এমসিকিউ এর শর্টকাট কি ভাইয়া, এটা কি বুঝছেন? আপনি বুঝছেন? একজন যে বলছে কোনটা বামে থাকবে কোনটা ডানে থাকবে, ওটা তো প্রথম থেকেই বুঝাচ্ছি, একই জিনিসই তো বুঝাচ্ছি যে যখন দিন যেটা বের করতে বলবে সেটা ডানে থাকে, যেটা দেওয়া থাকে সেটা বামে। যেমন এখানে দেওয়া আছে কি 20 দিন কতজন ছাত্র সংখ্যা, যেটা বের করতে বলবে সেটাকে ডানে রাখতে হবে আর বাকিগুলো বামে থাকে। ঠিক আছে, বুঝছি। তাহলে যেহেতু ছাত্র সংখ্যা বের করতে বলছে তাই এই 32 দিন 15 জনটাকে আমরা ডানে নিয়েছি। বুঝছেন আপনি যে কোশ্চেন করছেন? ক্লিয়ার? বুঝছেন? পারবেন? আচ্ছা আচ্ছা, ওকে, খেয়াল করেন এমসিকিউ এর কাহিনীটা খেয়াল করেন। এমসিকিউ আমরা কি বলেছিলাম যে এই দুইটা প্রথম দুইটা গুণ হবে, প্রথম দুইটা গুণ মানে 15 গুণন কি বলেন তো 32 হবে, এবং তাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ করলে 20 দিনে কতজন খাইলে 20 দিনে শেষ হবে সেটা বের হবে। মানে মোট আসলে কতজন খাইলে এই 20 দিনে শেষ হবে সেটা আসলে বের হবে। সেটা কি হয়েছে 3 5 15, 3 4 4 5 20, আর এখানে হচ্ছে 8, মানে 24 জন খাইলে 20 দিনে শেষ হবে। তাহলে নতুন কতজন এসছে, ওই যে 24 মাইনাস হচ্ছে আমাদের মানে 15 জন আগে ছিল, মানে 9 জন। ক্লিয়ার? বুঝেছি? এটাই আমাদের এমসিকিউ এর শর্টকাটটা না? এটাই হচ্ছে এমসিকিউ এর শর্টকাটটা। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, নিবন্ধনে সাজেশন আছে বাক্য আকারে, নট এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে আবার সাজেশন হয় নাকি? এমসিকিউ আকারে তো ওটা বিগত সালের কোশ্চেন দিয়ে রাখে ওরা, সাজেশন দিয়ে লাভ আছে এমসিকিউ আকারে? আচ্ছা, এটা তো আমরা করলাম। এইবার আসেন, বলেন দেখি, বলেন দেখি এটা কোশ্চেনের অ্যান্সার কি হবে। যদি একটি কাজ 9 জন লোকের 15 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে কত দিনে শেষ হবে? তাহলে কাহিনী কি? এইবার কাহিনী হচ্ছে 9 জন লোকের কত দিনে চলে, এমসিকিউ এর জন্য যদি বলি ফর এমসিকিউ, বলেন তো 9 জন লোকের 15 দিনের জন্য চলে, তাহলে এখানে অতিরিক্ত 3 জন আসছে, মানে কি অতিরিক্ত 3 জন মানে কি 9 জনের সাথে 3 জন অ্যাড হইছে। 3 জন আসে, 3 জন কিন্তু না, আমাদের কিন্তু এই কাজটা 3 জন লোক করতেছে না, 9 জন লোক 15 দিনে করতো, তার সাথে 3 জন আবার অ্যাড হয়েছে 9 জনের সাথে। এইটা বুঝতে হবে। এখন অনেকে নিচে 3 দিয়ে দেবে, 3 দিলে হবে? আসলে এই 3 জন অতিরিক্ত আসছে, মানে কি 9 প্লাস 3 মানে আমাদের আসলে 12 জন এখন। তাহলে 12 জন এই কাজটা কতদিন আসলে শেষ করতে পারবে? মানে কথাটা বুঝেন নাই, অতিরিক্ত 3 জন নিয়োগ দেওয়া হয়েছে, আপনাকে বলে নাই যে 3 জনে কতদিনে শেষ করতে পারবে। 9 জনে যদি এতজন, অতিরিক্ত 3 জন মানে কি আমাদের 12 জন। বুঝছেন কি বুঝেন নাই? সবাই বুঝেছেন? তার মানে কি 3 তিরিকা 9, 3 4 12, তাই না? তাহলে কত আসতেছে 3 15 45, 45 ভাগ 4। বুঝেছি? ক্লিয়ার? বুঝছেন কি বুঝেন নাই বলেন? ক্লিয়ার কিনা? 45 ভাগ 4, রাইট। তাহলে 45 ভাগ যদি আপনি 4 করেন, 4 45 দিয়ে যদি ভাগ করেন, 4 একে 4, এখানে আসে 5, 4 একে 4, এখানে 1, তাহলে 11 পূর্ণ 11 পূর্ণ 4-এর 1 দিনে শেষ হবে, 11 পূর্ণ 4-এর 1 দিনে শেষ হবে, রাইট? বুঝছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু হয়েছে। ওকে, ঠিক আছে, রাইট, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, যারা এখনো এখনো শেয়ার করেন নাই, কারণ ক্লাসটা আর খুঁজে পাবেন না পরে আবার, সবাই এখন যতজন জয়েন করছেন সবাই শেয়ার করে দেন, পরে আবার খুঁজে পাবেন না আপনারা। যারা প্রাইভেট ব্যাচের না, বিশেষ করে প্রাইভেট ব্যাচের না হলে অবশ্যই শেয়ার করে দেন। ঠিক আছে, আমাদের গতদিন আমরা এই যে লাস্ট এই টাইপটা করেছিলাম, এইটা করে আমাদের কিন্তু নতুন নতুন টাইপ চলে আসতেছে, নতুন টাইপ এরপরে চলে আসবে। আচ্ছা, অতিরিক্ত কয়েকজন যাওয়া বা চলে আসার অঙ্ক, অতিরিক্ত কিছু জন যাওয়া বা চলে আসার অঙ্ক, এটা খুবই মানে মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক। এখানে মজার অঙ্কটার কনসেপ্টটা আগে একটু আমরা বুঝি। কনসেপ্টটা যেটা আপনাকে বুঝতে হবে, মনে করেন নির্বাচন চলতেছে, নির্বাচনে খুব খাওয়া দাওয়া চলতেছে ধরেন, আচ্ছা, আমরা খাওয়া দাওয়া নিয়ে একটু হিসাব হিসাব টিসাব করি, খাদ্য নিয়ে। তো এখন খাবার নিয়ে যদি আমরা হিসাবটা করি, তাহলে এরকম যদি আমরা বলি, ধরেন আপনার কাছে 40 জন
আপনি চিন্তা করতেছেন কোনো একটা ছাত্রাবাসে 40 জন ছাত্রী আছে। ছাত্রাবাসে আবার ছাত্রী থাকে, ছাত্রী মানে একটা হোস্টেলের মধ্যে, ছাত্রীদের হোস্টেলে ছাত্রী আছে, ছাত্রাবাসে ছাত্রী আছে, এটা হইলো ছাত্রী। হোস্টেলের মধ্যে ছাত্রী আছে 40 জন। এই 40 জনের 40 জন যে ছাত্রী আছে, যেই খাবার মনে করেন পুরা হরতাল টরতাল অবরোধ চলতেছে, ফুললি হ্যাঁ ফুল অবরোধ চলতেছে। তো এখন আপনার কাহিনী হচ্ছে, ধরেন আপনাকে আমি বললাম এই 40 জন ছাত্রীর 60 দিনের খাবার মজুদ আছে। কি আছে? 60 দিনের খাবার কি আছে বলেন তো? মজুদ আছে। ভালো করে বুঝেন, মজুদ আছে। ওরা চিন্তা করছে যে বাইরে বাইটের হবো না, দেশের পরিস্থিতি ভালো না, হ্যাঁ আগের মজুদ করে রাখছে। কতদিন খাইতে পারবে? 40 জনই 40 জনই খাইতে পারবে কতদিন? 60 দিন খাবার মজুদ আছে। এখন আপনি এই জিনিসটা বিবেচনা করেন, বুঝেন। মনে করেন আপনার সামহাও একদিন গেল, একদিন গেল, একদিনে একদিন যখন চলে গেল, আর আছে বাকি আছে কতদিন বলেন তো? 59 দিন। ওই একদিনে কি কয়জন স্টুডেন্ট খাইছে? 40 জন স্টুডেন্টই খাইছে, 40 জন ছাত্রী খাইছে, খাইছে না? 40 জন ছাত্রী খাইছে না? তাহলে একদিন গেলে আর আমার দিন বাকি আছে কয়দিন বলেন তো? দিন বাকি আছে কয়দিন? 59 দিন। 59 দিন বাকি আছে। কিন্তু এই 59 দিনে কয়জন খাইতে পারবে? মানে আমার খাবার মজুদ আছে তো 60 দিনের খাবার মজুদ আছে 40 জনের জন্য। তাহলে একদিন যদি চলে যায়, তাহলে আর 59 দিন বাকি আছে। 59 দিনই কি এই 40 জনই খাবারই খাইতে পারবে? পারবে না। একদিন যে চলে গেছে, তো 60 জন খাইছে, আর 59 দিন বাকি আছে, 59 দিনই 40 জনে খাইতে পারবে। আবার দ্বিতীয় দিন আরেক দিন মনে করেন চলে গেল, তা দ্বিতীয় দিন চলে গেলে আর 58 দিন আছে। ওই 58 দিনই কি ওই সবাই খাইতে পারবে? 40 জনই খাইতে পারবে, কারণ আমার তো এই 40 জনের খাবার 60 দিনের জন্য মজুদ আছে। তাহলে মনে করেন আপনাকে আমি বললাম 10 দিন চলে গেছে, তাহলে 10 দিন পরে আর আছে কয়দিন? আর 50 দিন। 50 দিনের খাবার মজুদ আছে কতজনের জন্য? এই 40 জনেরই খাবার মজুদ আছে। বুঝছেন কি বুঝেন নাই? আপনাকে কখনোই এই টাইপের অঙ্কের মধ্যে যদি বলে যে 40 জন ছাত্রীর 60 দিনের খাবার মজুদ আছে, 15 দিন পর এই কথাটা বলা আছে, আপনার মাথার মধ্যে ক্লিক করবে 15 দিন পরে হলোটা কি? 15 দিন পরে যেই কাজটা হলো যে এইখান থেকে 15 দিন মাইনাস করে আমার আছে আর 45 দিন, কিন্তু এই 45 দিনেরই আমার এই 40 জনের খাবারটা মজুদ আছে। কথা বুঝছেন কি বুঝেন নাই? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কি ক্লিয়ার না? এইটা আগে আমাকে ভালো করে বলেন, বিষয়টা বুঝছেন কি বুঝেন নাই? মানে এই যে 45 দিন যে আছে, এই 45 দিনেরই এই কিন্তু 60 জনেরই খাবার, 40 জনেরই খাবার কিন্তু মজুদ আছে। আমার যদি বলি 30 দিন চলে গেছে, তাহলে বলবেন আর 30 দিনেরই 40 জনেরই খাবার মজুদ আছে। এই জিনিসটা আমরা ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি যদি বলি 40 দিন চলে গেছে, তাহলে 40 দিন গেলে আর আছে কয়দিন? 20 দিন। এই 20 দিনেরই এই 40 জনেরই খাবার মজুদ আছে। কথা কি বোঝা গেছে? সব সময় আমাদের কিন্তু 40 জনেরই খাবার মজুদ আছে। এই কনসেপ্ট যদি বুঝেন, এই অঙ্কটা একেবারে ইজি। এই অঙ্কটা একেবারে ইজি এই কনসেপ্টটুকু বুঝলে। কনসেপ্ট শুধু এতটুকুই। এখন শুধু আসেন আমরা বুঝি, ভূসুম করে অঙ্ক করে দেই। অঙ্কটা কি? কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার মজুদ আছে। 5 দিন পর কি হয়েছে হয়েছে? হ্যাঁ, কি হয়েছে হয়েছে? 5 দিন পরে কি হয়েছে হয়েছে আমার এটা পরের বিষয়। আগে বলেন 5 দিন পর যখন হিসাবটা থাকবে, বলেন তো 30 দিনের মধ্যে 5 দিন চলে গেছে, আছে কতদিন? আগে আমরা হিসাব করি। 5 দিন পরে আছে কতদিন? 5 দিন পর আছে কতদিন? 5 দিন পর অবশিষ্ট দিন কতদিন? আপনি একটু চিন্তা করেন তো। অবশিষ্ট দিন আছে কত? অবশিষ্ট দিন আছে 25 দিন। 25 দিন আছে না 5 দিন পর? আচ্ছা, এর জন্য এই 25 দিনের জন্য কতজনের খাবার মজুদ আছে? অ্যান্সার হচ্ছে এই সবারই তো খাবার মজুদ আছে, 40 জনেরই তো খাবার মজুদ আছে না? 5 দিন গেলে কিন্তু দিন কমছে, 40 জনেরই তো খাবার মজুদ আছে। 40 জনই তো প্রতিদিন প্রতিদিন খাবে, তাহলেই তো আমার এই 30 দিন খাবার মজুদ থাকতো, মানে 30 দিন খাবার শেষ হইতো। তাহলে এই 25 দিন কতজন খাবার স্টুডেন্ট খাইতে পারবে, কতজন শিক্ষার্থী খাইতে পারবে? তাহলে 25 দিন, 25 দিন খেতে পারবে, খেতে পারবে কতজন স্টুডেন্ট বলেন? কতজন স্টুডেন্ট? আমাদের এই 40 জনই খেতে পারবে, 40 জন খেতে পারবে, 40 জন খেতে পারবে। ঠিক আছে, মানে এই যে কাহিনীটা হচ্ছে এইটা। এইটুক জিনিস আপনি যদি বুঝে যান,
তাহলেই আপনার আসলে কাহিনী শেষ। আচ্ছা, এখন দেখেন এখনকার খেলাটা বুঝেন। আপনি তাহলে বুঝতে হবে 5 দিন পর যখন দেওয়া আছে আর হচ্ছে 25 দিন বাকি আছে, এই 25 দিনই 40 জন খাইতে পারবে। যেহেতু 10 জন আরো এক্সট্রা আসছে, তাহলে এখন এক্সট্রা হইছে, এক্সট্রা 10 জন এসে হইছে 50 জন। এই 50 জন অবশিষ্ট খাবার কতদিন খাইতে পারবে? মানে যদি 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 আমাদের আমাদের 40 জন খাইতো তাহলে 25 দিনই খাইতে পারতো। যদি 40 জন খাইতো, যদি 40 জন খাইতো, কতজন খায়, কতদিন খাইতে পারতো বলেন তো? এই 25 দিনই খাইতে পারতো, 5 দিন তো চলেই গেছে, এই বাকি 25 দিন খাইতে পারতো যেই খাবারটা আছে এটা। কিন্তু এর সাথে আরো 10 জন অ্যাড হইছে, এই 10 জন অ্যাড হয়ে হইছে কয়জন? 50 জন। এইটা কতদিন খাইতে পারবে? কোশ্চেন হচ্ছে আপনার এইটা। কোশ্চেন যদি এইটা হয়ে থাকে, আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার তো এইটা গুণন এইটা হওয়ার কথা। আর নিচে আসার কথা কি বলেন তো? এই 50 জনে কতদিন খাবে? ঢুসুম ঢুসুম কাটা, 5 5 25, তার মানে 4 5 25 দিন, 20 দিন। 20 দিন খাইতে পারবে। বুঝছি কি বুঝি নাই? সবাইকে বুঝেছি কাহিনীটা? কাহিনীটা কি ক্লিয়ার? মানে আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই অঙ্ক কেউ আপনাকে ঠেকাইতে পারবে না। কোথায় থেকে ঠেকাবে? যদি 40 জনের কাহিনী কিন্তু এইটাই, যদি 40 জনের কাহিনী হচ্ছে যে 40 জন তো 30 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 5 দিন পরে আর 25 দিন বাকি আছে। এই 25 দিনই খাইতে পারতো 40 জন, তার মানে 40 জন খাইতে পারতো 25 দিন। কিন্তু আরো 10 জন যেহেতু এক্সট্রা আসছে, তাহলে এই 50 জন কত দিনে খাবারটা শেষ করবে? কাহিনী হচ্ছে এইটা, কাহিনী তো এইটাই। কনসেপ্ট পুরা ক্লিয়ার? বুঝছি? সবাই অস্থির, অস্থির ভাবে ক্লিয়ার হয়ে গেছেন? ধুমধাম। ঢুসুম ঢুসুম অস্থির। দেখেন দেখেন দেখেন, দেখা যান কি কোশ্চেন এটা। বলেছে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 200 জন ছাত্রের কত দিনের খাবার আছে? 120 দিনের খাবার আছে। 30 দিন পর 20 জন ছাত্রাবাস ছেড়ে চলে গেল। আপনি লিখিত নিয়মে, এর আগেরটা লিখিত নিয়ম যদি করি না, এটা লিখিত নিয়মে করাই দিচ্ছি, যে আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই। তাহলে অবশিষ্ট দিন আর অবশিষ্ট মানুষের কথা যদি আমরা চিন্তা করি, অবশিষ্ট দিন কতটুকু আছে? 120 দিন থেকে 30 দিন বাদ চলে গেছে, তাই না? তাহলে 90 দিন বাকি আছে। আচ্ছা, যেহেতু 20 জন ছাত্র চলে গেছে, তার মানে অবশিষ্ট ছাত্র কতজন আছে 200 জনের মধ্যে? অবশিষ্ট ছাত্র আছে আমাদের 200 মাইনাস হচ্ছে 20, মানে হচ্ছে 180 জন। এইটা একটু আমরা ভালো করে বুঝবো। এখন এখন ভালো করে বুঝবো কি ঘটনাটা ঘটবে, বুঝবো এখন কি। প্রথম কথা, 200 জন ছাত্রের 120 দিনের খাবার মজুদ আছে, কিন্তু হইলো কি 30 দিন পর। 30 দিন পর মানে কি? 30 দিন অতিবাহিত হয়ে গেছে। 30 দিন অতিবাহিত হইলে আর আছে 90 দিন। এই 90 দিন, 30 দিন পরে যে আমার যে এই 90 দিন আছে, যদি আর কোনো যাওয়া আসা না হইতো তাহলে কি হইতো? তো এই 90 দিন 200 জনই খাইতে পারতো। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই যে বাকি যে আমাদের এই যে 200 জন যে আছে, এই 200 জন যদি খাইতো, 200 জন যদি খাইতো, তাহলে আমাদের কতদিন চলতো? তাহলে ওই বাকি আমাদের যে 90 দিন আছে সেই দিন সেইগুলা চলতো। তাহলে 200 জনের খাবার আছে কত দিনের জন্য বলেন তো? 90 দিনের জন্য। কিভাবে বুঝলাম? আবার ওই কাহিনী, কাহিনী তো ওইটাই, যে 200 জনের 120 দিনের খাবার ছিল, একদিন চলে গেছে, আর আছে 119 দিন, তখনও তো 200 জনেরই খাবার আছে। 30 দিন চলে গেছে, আছে 90 দিন, 200 জনেরই খাবার এখনো আছে, আছে না? কারণ প্রতিদিনই তো 200 জনই খাবে, এরকম করে করেই তো 120 দিন কাটাই দিতে পারতো। কিন্তু ঘটনাটা হয়েছে যে আমার শেষ পর্যন্ত আর 200 জন থাকে নাই, একজনের খাবার থাকবে, তাহলে 90 গুণন, যেহেতু একজন হইলে বেশি দিন খাইতে পারবে তাই গুণন হয়ে যাবে। আর আমার বলেছে যে আমার শেষ পর্যন্ত 20 জন যেহেতু চলে গেছে, আর আছে 180 জন। 180 জন থাকার ফলে এটা 90 দিনের জায়গায় বেশি দিন খেতে পারবে। 90 দ্বিগুণে 180, তার মানে 90 এর জায়গায় আসলে 100 দিন আসলে খেতে পারবে, যেহেতু 20 জন চলে গিয়েছিল। সবাই কি বুঝছি? ক্লিয়ার? সবাই বুঝছি? কোনো ঝামেলা আছে? সবাই ধুমধাম ক্লিয়ার? পারবেন সবাই? অস্থির? হুম। আচ্ছা, অস্থির। এখনো যারা শেয়ার করেননি শেয়ার করেন, কারণ এটা কিন্তু
পরে নাও খুঁজে পেতে পারেন পেজের মধ্যে। ঠিক আছে, এইবার আসেন আমাদের কাহিনীটা আমরা দেখে যাই। এবার হচ্ছে 2-এর বেশি ধাপের ঐকিক নিয়মের অঙ্ক আমরা কিভাবে করে করব। 2-এর বেশি ধাপ যদি দেওয়া থাকে তাহলে ঐকিক নিয়ম আমরা কিভাবে করে করব। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, আসেন। যদি 6টি ঘোড়া 4 দিনে 30 সের ছোলা খায়, ঘোড়ার অঙ্ক করতে হচ্ছে কয়টি ঘোড়া ওই সময়ে 25 সের ছোলা খাবে। আচ্ছা, এখানে আসলে 2 ধাপেরই ঐকিক নিয়ম, কারণ ওই সময় কথা মানে এখানে দেখেন, এখানে ইনফরমেশন আছে 4টি ঘোড়া 20 দিনে 30 সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময়ে 25 সের ছোলা খাবে। ঠিক আছে, এখন কাহিনী কি? কাহিনীটা হইলো, কাহিনীটা বুঝেন। কাহিনী কি? কাহিনী হইলো যে আমাদের যে এই যে এখানে যে বিষয়টা আছে, এইখানকার মধ্যে আমার চাওয়া হয়েছে কয়টি ঘোড়া, তাহলে কয়টি ঘোড়াটা থাকবে ডান পাশে, ঘোড়ার পরিমাণটা থাকবে ডান পাশে, মানে এখানে যে 6টি ঘোড়াটা আছে এটাকে আমরা ডান পাশে দিব। আবার আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই সময়ের কথা বলছে, তার মানে 4 দিন যে আছে, ওই সময় এখানে 4 দিন আর 4 দিনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে 4 দিন আর ওইখানেও 4 দিন সেমই আছে। তাহলে 4 দিন নিয়ে আপনার কাজ করার কিছু নাই, 4 দিন নিয়ে কাজ করতে আপনার এইখানে হবে না, কারণ কি ওই সময় সময় তো সেমই আছে। তাহলে আমি এখন 2টা জিনিস নিয়ে কাজ করব, 6টি ঘোড়া আর 30-এর। 30-এর বামে রাখবো আর 6টি ঘোড়া ডানে রাখবো। কেন? ঘোড়ার মান তো বের করতে বলছে, যেটার নাম মান বের করতে বলে সেটা ডানে থাকে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা বলতে পারি 30-এর ছোলা খায়, 30-এর ছোলা খায় হচ্ছে 6টি ঘোড়া। কয়টি ঘোড়া? 6টি ঘোড়া। তাহলে 100-এর ছোলা খাবে। আচ্ছা, বলেন দেখি যে 6টা ঘোড়া মানে এটা গুণ হবে নাকি ভাগ হবে, এটা একটু ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। যে যত বেশি খাবার আছে মানে যত বেশি ঘোড়া তত বেশি খাবে, তাহলে একটা হইলে তো কম খাবে, অর্থাৎ আমার যদি 100-এর হয় তাহলে কম ঘোড়ার জন্য আমার আসলে দরকার, আর কম হইলে কি হবে? ভাগ হবে, কম হইলে হবে ভাগ। আর প্রথমবার ভাগ হইলে 30 সেরের জায়গায় আমি যদি 25 সের নেই, প্রথমবার ভাগ হইলে পরের বার হয়ে যাবে গুণ, তার মানে পরের বার আমি 25 দিয়ে গুণ করব। তাহলে নিয়মটা আমরা বুঝে গেলাম যে জিনিসটা এরকম যে 5 5 25, 6 6 36, সরি 5 5 25, 5 6 30, 6 6 কাটা গেল, তার মানে অ্যান্সার হচ্ছে 5টি ঘোড়া। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5টি ঘোড়া। ক্লিয়ার? বুঝা গেছে? পারবেন? অ্যান্সার তো 5টি ঘোড়া। কয়টি ঘোড়া? অ্যান্সার হচ্ছে 5টি ঘোড়া। আচ্ছা, যদি এটা পেরে থাকেন, এইবার এই এই অঙ্কটা দেখেন, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক 6 দিনে ওই কাজটি করতে পারবে? এইটা হচ্ছে পিওরলি 3 ধাপের কোশ্চেন। এটা হচ্ছে পিওরলি 3 ধাপের কোশ্চেন, কারণ এখানে কোনো কিছু সেম নাই, যে বলা হয় নাই যে একই সময়ে, বলা হয়নি যে একই জন, এগুলো বলা হয় নাই। তার মানে এখানে এটা পিওরলি কিন্তু আমাদের ওই 3 ধাপের কোশ্চেন, 2-এর বেশি ধাপ যেগুলো দেওয়া আছে সেগুলোর কোশ্চেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে এটা এটা কি রকমের হবে? ইজি, একেবারে ইজি। কিভাবে চিন্তা করবো আগে দেখেন, দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে বলেন তো? দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে এটা জানতে চাইছে, তাহলে এই জিনিসটা আপনি ডানে রাখবেন না বামে রাখবেন? আপনার কি টার্গেট থাকবে? হ্যাঁ, এটা ডানে নাকি বামে? কোন জায়গায় রাখবেন ভাইয়া? কোথায় রাখবেন? ডানে রাখবেন নাকি বামে রাখবেন? ডানে নাকি বামে? যেটা জানতে চাইছে সেটাকে সবসময় আমরা ডান পাশে রাখবো, আর বাকি ইনফরমেশন গুলা বাম পাশে রাখবো। অর্থাৎ কত ঘন্টা পরিশ্রম করে, এই যে এখানে যে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, একে আমরা ডান পাশে নিয়ে যাব, ডান পাশে, আর বাকিগুলা বাম পাশে। তার মানে আমি বাকিগুলা বাম পাশে রেখে যদি এটাকে লিখতে চাই, তাহলে লিখতে পারি যে এই যে আমাদের 10 জন লোক, দেখেন 10 জন লোক, 10 জন লোক 7 দিনে কাজটি করতে পারে, কাজটি করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। আমি দেখেন দৈনিক 6 ঘন্টাকে আমরা ডান পাশে রাখলাম, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে।
ঠিক আছে, একবারে বিশাল করে লিখে দিলাম। তাহলে 10 জন লোক 7 দিনে কাজটা করতে পারে, এই যে 10 জন লোক 7 দিনে কাজটি করতে পারে, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। 6 ঘন্টাকে ডান পাশে কেন রাখলাম? কারণ দৈনিক কত ঘন্টা এটা আমার কাছে জানতে চাইছে। যেটা জানতে চাইবে সেটাকে আমরা ডান পাশে রাখবো। সিম্পল, সবাই পারবো, কাহিনী এটাই। এখন দেখেন, আপনি এখন আসেন একজন লোক, ভাইয়া আপনি আগে বুঝেন, 10 জন লোকের জায়গায় যদি আপনি একজন লোক নেন, তাহলে কি দৈনিক কি আপনার 6 ঘন্টা পরিশ্রম করলে হবে নাকি বেশি, দৈনিক আরো বেশি পরিশ্রম করতে হবে? বেশি পরিশ্রম করা লাগবে, দৈনিক আরো বেশি পরিশ্রম করা লাগবে। আরে 10 জন লোক যদি দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করতো, এখন হচ্ছে না আমি একাই আছে, আমি একাই করবো, তাহলে কি বেশি লাগবে না? দৈনিক অনেক বেশি লাগবে। এত বেশি লাগবে, দিনে অত ঘন্টাই নাই আসলে। এই যে 6 ঘন্টা, এখানে লাগতো দৈনিক কি 6 ঘন্টা, কিন্তু কিন্তু দৈনিক 6 ঘন্টা সময় লাগতো। কিন্তু দেখা গেল 6 গুণন আমার কি হবে বলেন? আরে হ্যাঁ, 6 গুণন আমাদের কত হবে? 6 গুণন আমাদের 10 হবে, কারণ বেশি বেশি একজন লোক হইলে বেশি বেশি ঘন্টা সময় কাজ করতে হবে, তাহলে 10 দিয়ে গুণ হবে। দৈনিক তো 10 60 ঘন্টা সময় আছে, দৈনিক তো 24 ঘন্টা সময়, তার মধ্যে 60 ঘন্টা সময় লাগবে। মানে কাজটা অসম্ভব হয়ে যাবে একজনে। ওই কাজটা একজনে যদি শেষ করতে চায় 7 দিনে, তাহলে এটা অসম্ভব হয়ে যাবে। একজনে মানে একজন লোক কোনোদিনও 7 দিনে শেষ করতে পারবে না। মানে 60 ঘন্টার কাজ করতে পারে দৈনিক, 60 ঘন্টা তো সম্ভব না। কিন্তু থিওরিটিক্যাল যেহেতু আমার, যেহেতু 10 থেকে 1-এ আসলে বেশি দিন লাগবে, তাহলে গুণ করে দিব। 10 থেকে একজন লাগলে, একজন আসলে আমাকে দৈনিক বেশি ঘন্টা কাজ করতে হবে, তাই গুণ করে দিব। আচ্ছা, এইবার আমরা যদি বুঝি একদিনে যদি কাজটা শেষ করতে চায়, বলেন, মনে করেন ওখানে যতজন লোক আছে ততজন লোকের জন্য 7 দিনে শেষ করতে চাইলে যত ঘন্টা পরিশ্রম করতে হবে, একদিনের মধ্যে আমি কাজ শেষ করে দিতে চাই, তাহলে কি দৈনিক কম ঘন্টা পরিশ্রম করতে হবে না বেশি ঘন্টা? বেশি ঘন্টা। বেশি ঘন্টা মানে কি গুণ করতে হবে। তাহলে এই 7 দিয়ে আমরা গুণ করে দিব, তার মানে বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে, আরো 7 দিয়ে আমরা গুণ করে দিব। করবো কি করবো না? বোঝেন নাই? আমি যদি 7 দিনে শেষ করতে চাইতাম তাহলে যত ঘন্টা দৈনিক পরিশ্রম করতে হইতো, কিন্তু আমি এখন চাই একদিনে শেষ করতে, তা দৈনিক বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে না? বেশি ঘন্টা। আসলে একজন লোক একদিনে শেষ করতে এটা পারবেই না, এত ঘন্টা তো আসলে দৈনিক আছে নাকি? নাই তো, এত ঘন্টা দৈনিক আছে নাই, আসলে শেষই করতে পারবে না এত ঘন্টা যেহেতু দৈনিক নাই। আচ্ছা, আমার চাই নাই তো এটা, আমার চেয়েছে কি? আমার চেয়েছে হচ্ছে যদি আমার কাছে 14 জন লোক থাকে, এই যে 14 জন লোক যদি থাকে, তাহলে 6 দিনে যদি কাজটা শেষ করতে চায়, হ্যাঁ, তাহলে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করতে হবে। আপনি এখন আর লজিক চিন্তা করবেন না, এক একে আপনি লজিক চিন্তাই করছেন। 1 থেকে 1-এ যখন আসছেন লজিক চিন্তাই করছেন। 1 থেকে যখন যেখানে যাবেন, উপরের গুলা যদি গুণ হয়, নিচের গুলা পরের গুলা হয়ে যাবে ভাগ। 1-এ আসার সময় যদি গুণ হয়, তাহলে পরেরটাতে হবে ভাগ। যেহেতু দুইটাই আপনার গুণ হয়েছে, সেক্ষেত্রে 14 আর 6 দুটাই আপনার আসলে ভাগে চলে যাবে, মানে নিচে চলে যাবে। নিচে গুণ হওয়া মানেই ভাগ হওয়া। ক্লিয়ার? বুঝছেন? তাহলে আমরা 6 আর 6 যদি কেটে দেই, 6 আর 6 কেটে দিলাম, এবার 7 দ্বিগুণে হচ্ছে 14। তাহলে বলেন তো কত দৈনিক কয় ঘন্টা পরিশ্রম করা লাগবে? অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। অ্যান্সার হচ্ছে 5 ঘন্টা। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই একটু জানান। সবাই কি ক্লিয়ার? ধুমধাম পারবেন, একবারে ইজি, পারা যাবে, সবাই ক্লিয়ার? কাহিনী কি, যে 10 জন লোক 7 দিনে করতে পারে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে, তাহলে একজন লোক যদি দেই দৈনিক আরো বেশি পরিশ্রম করতে হবে, গুণ। 7 দিনের জায়গায় যদি একদিনে শেষ করতে চাই, তাহলে বেশি বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে, তাই গুণ। আর ওই প্রথম দুইটা যেহেতু গুণ হয়েছে, পরের দুইটা অবশ্যই ভাগ হবে, অবশ্যই ভাগ হবে পরের দুইটা। তাহলে এখান থেকে যখন 14 আসছে, 14 দিয়েও ভাগ হবে, 6 দিয়েও ভাগ হবে। ভাগ হওয়া মানে নিচে হচ্ছে গুণ হওয়া। বুঝছেন? ক্লিয়ার? ধুমধাম, সবাই পারবেন? অস্থির? একেবারে ক্লিয়ার। এক্সিলেন্ট, ওকে, ঠিক আছে, বলেন। যদি ওইটা পারেন, এটা করে ফেলেন। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে আরে 9টি বাক্স বানাতে পারে। আরে এটা তো 4টা, এটা 4টা ধাপ, 3টার জায়গায় 4টা ধাপ। মারাত্মক কোশ্চেন। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। আমার এই অঙ্কগুলা একবারে রিটেন নিয়ম, এমসিকিউ নিয়ম দুটাই আছে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটাতে। বেসিক টু ম্যাজিক ম্যাথ যে যারা কিনছেন তারা জানেন যে আমার এইটাতে শর্টকাট টেকনিকও সবই দেওয়া থাকে, আবার রিটেন টেকনিকও দেওয়া আছে সবগুলাই। আর যারা বিসিএস বা অন্যান্য জবে শুধু রিটেনের এবং বিগত যে
আমাদের ছিল বিগত যে শিক্ষাক্রমটা ছিল, সেই শিক্ষাক্রমের 9-10-এর বইয়ের পাঠ্য বইয়ের যে সমাধানগুলা, যেগুলো যেগুলো আপনাদের চাকরির পরীক্ষায় আসে, এবং ক্লাস 8-এর বইয়ের সমাধান, ক্লাস 6-7-এর বইয়ের সমাধান, এই সম্বলিত বই হচ্ছে ম্যাথ এক্স ফ্যাক্টর বই। তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু ম্যাথ এক্স ফ্যাক্টর বই। যারা যারা নিয়েছে, যারা বেশি প্রিপারেশন রিটেনের জন্য নিতে চান বা বেসিক ক্লিয়ারের জন্য নিতে চান, অবশ্যই বেসিক টু ম্যাজিক ম্যাথটা হচ্ছে আগে পড়বেন, তারপরে এটা পড়বেন, কারণ এটাতে মানে এটা তো একবারে আমাদের এমসিকিউ এবং শর্টকাট সব মিলায়। আর এক্স ফ্যাক্টর হচ্ছে রিটেন টাইপের, ঠিক আছে, শুধু ম্যাথের জন্য যদি আমরা বলি ম্যাথ এক্স ফ্যাক্টর। ওকে, ওকে, আসেন কোশ্চেন আমরা দেখি যে দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক 3 দিনে 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে একই রকমের কয়টি বাক্স বানাতে পারবে। তার মানে এবার আমাকে বাক্স বানাতে বলছে যে কয়টি বাক্স, তাহলে বাক্সটা থাকবে ডান পাশে, এখানে বাক্স ডান পাশেই আছে, তার মানে ওখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখলেই হবে, কারণ ওখানে বাক্সটা ডান পাশেই আছে। তার মানে যেটা বের করতে হয় সেটাকে ডান পাশে রাখতে হয়। তাহলে আমরা এইভাবে করে বলতে পারি যে দৈনিক দৈনিক 9 ঘন্টা, 9 ঘন্টায় 5 জন শ্রমিক, 5 জন শ্রমিক আর লিখলাম না, 3 দিনে বানাতে পারে, বানাতে পারে কয়টি বলেন তো? 9টি, 9টি বাক্স, 9টি বাক্স বানাতে পারে। তাহলে দৈনিক, আমরা এইবার চলে যাই, দৈনিক যদি আমরা বলি 1 ঘন্টায়, বলেন তো, ভালো করে মনোযোগ দিবেন, কোনটা ভাগ হবে গুণ হবে ভালো করে মনোযোগ দিবেন। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন যে 9টা বাক্স বানাতে পারতেছে 9 ঘন্টা পরিশ্রম করে। যদি 9 ঘন্টার জায়গায় দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করতো, তাহলে বাক্স বেশি বানাতে পারতো নাকি কম বানাতে পারতো? এইটা একটু আপনারা সবাই কমেন্ট করেন। যদি ভাইয়া, যদি মানে 9 ঘন্টার জায়গায় 1 ঘন্টা পরিশ্রম করতো, দৈনিক 9 ঘন্টার জায়গায় 1 ঘন্টা পরিশ্রম করতো, তাহলে কি বেশি বাক্স বানাইতে পারতো নাকি কম বাক্স? বেশি নাকি কম? শুধু এই কমেন্টটা করেন। আমি একটু বেশি নাকি কম এইটা আমি একটু হিসাব চাই, যে দৈনিক 9 ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা যদি কাজ করতো, তাহলে আমাদের বেশি নাকি কম সেটা, সেটা একটু আমি জানতে চাই। বেশি নাকি কম? বেশি, বেশি বাক্স বানাইতে পারতো নাকি কম বাক্স? হুম, অস্থির অস্থির, আপনারা সবাই অস্থির তো। অস্থির, খুবই সুন্দর। কম, কম বাক্স বানাইতে পারতো। আর কম হইলে কি হয়ে যাবে? ভাগ হবে। আচ্ছা, কম হইলে কি হবে? ভাগ হবে। আচ্ছা, আপনি কম হইলে কি হবে? একবারে ভাগ হবে। ভালো করে শুনেন, এইটা যেহেতু এখানে ভাগ হইছে, 1 থেকে যত ঘন্টায় যদি আমরা কখনো যাব, প্রথমবার যেহেতু ভাগ হইছে পরের বার অবশ্যই গুণ হবে। আপনাকে পরের বার আর লজিক চিন্তা করারও দরকার নাই। মানে 1 থেকে যখন আপনার বলবে 10 ঘন্টায়, 10 দিয়ে আসলে গুণ হবে, পরের পরের ধাপে কিন্তু গুণ হবে। এটা আপনি মনেই রাখবেন সব সময়। প্রথমবার ভাগ হইলে পরের বার গুণ, প্রথমবার গুণ হইলে পরের বার ভাগ। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি একজন, 5 জন যদি 9টা বানায়, একজন কি বেশি বানাবে না কম বানাবে? 5 জন যদি 9টা বানায়, একজনে বেশি বানাবে না কম বানাবে? 5 জন মিলে 9টা বানাইছে, একজনে কম বানাবে আরো। কম হইলে ভাগ, ভাগ মানে নিচে, তাহলে একজন 5 দিয়ে আবার ভাগ হবে। আচ্ছা, এখন আমি যদি বলি 3 দিনে 9টা বানাইছে, 3 দিনে 9টা বানাইছে, তাহলে একদিনে কি কম বানাবে না বেশি বানাবে? যেটা 3 দিনে 9টা বানাইছে সে একদিনে কি অবশ্যই কম বানাবে। তাহলে তিনটাই কম হইলো, তার মানে কি তিনটাই নিচে কিন্তু ভাগ চলে গেল। নিচে গুণ হওয়া মানে নিচে ভাগ হওয়া, মানে নিচে গুনগুন দিয়ে লেখা মানে কি এটা ভাগ হওয়া, 9 দিয়ে ভাগ করছে সবগুলাকে। তার মানে ওই তিনটাই যেহেতু ভাগ হইছে, এরপরে আমি যদি বলি 10 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 6 দিনে কয়টি বানাতে পারবে, অবভিয়াসলি এইখানে 10, 8 এবং 6 কিন্তু আমাদের অবভিয়াসলি কি হয়ে যাবে বলেন তো? আমাদের কিন্তু এই তিনটা গুণ হয়ে যাবে, যেহেতু আগের বার ভাগ হয়েছে। এখন আমরা 9 9 কেটে দিলাম, 5 দ্বিগুণে আসলো 10, এখানে 3 দ্বিগুণে আসলো 6, তার মানে 8 দ্বিগুণে 16 দ্বিগুণে কত হইলো বলেন তো? 32টি। বুঝেছি কি বুঝি নাই? সবাইকে ক্লিয়ার? ধুমধাম বুঝছি সবাই? ক্লিয়ার সবাই? কাহিনী ক্লিয়ার? আপনি শুধু কম নাকি বেশি সেটা দিয়ে হিসাব করবেন, কাহিনী তো শেষ। কাহিনী তো এটার উপরেই শেষ। সবাই ক্লিয়ার? বুঝছেন? ধুমধাম? অস্থির? পারা যাবে? ভেজাল আছে?
ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই টাইপের কোশ্চেন গুলো যেগুলো ছিল, যে এটা ঠিকমতো আসে না, এটা হচ্ছে 33তম বিসিএস এ আসছিল কোশ্চেনটা। তো এই টাইপের কোশ্চেনের অ্যান্সার এমসিকিউ আমরা এইভাবে দিই যে 5 জন তাঁতি 5টি পোশাক, 5 দিন যদি লাগে 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে। অ্যান্সার হচ্ছে ওই আগে 5 দিন লাগতো, এখনো 5 দিনই লাগবে। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এ শর্টকাটে মনে রাখার সিস্টেম। এই টাইপের কোশ্চেন গুলা আগে যতদিন লাগে পরেও ততদিন লাগে। কিন্তু আমি তো আপনাদের আজকে শুধু এমসিকিউ না, আপনাদেরকে রিটেনও শেখাবো, কঠিন কঠিন অঙ্কেরও রিটেন শেখাবো, সহজ সহজ রিটেন শেখাবো। ঠিক আছে? ওকে, দেখেন কাহিনী দেখেন। এখন কাহিনীটা হচ্ছে এরকম, যে আমি যদি বলি 5জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগে। 5 দিন লাগে। আমি যদি এখন বলি 5 জনের জায়গায় 1 জন তাঁতি যদি আমরা আসি, বলেন তো 5 জন তাঁতির 5টা পোশাক তৈরি করতে যদি 5 দিন সময় লাগে, 5 জনের জায়গায় 1 জন তাঁতি ওই 5টা পোশাক কি কম দিনে তৈরি করবে না বেশি দিনে? আরে 5 জন মিলায় 5 দিন লাগছে, 1 জন তো বেশি দিন লাগবে। তাহলে 1 জন যদি বেশি দিন লাগে, তাহলে ডেফিনেটলি এই 5টা গুণ হয়ে যাবে। এই যে এই 5টা কিন্তু গুণ হবে, কারণ বেশি দিন লাগতেছে, বেশি দিন লাগতেছে। বুঝেন নাই? কারণ 5 জন তাঁতির যদি 5 দিন লাগে, 1 জন তাঁতির বেশি দিন লাগবে, সহজ কথা। এখন 5টা পোশাক তৈরি করতে যত দিন লাগবে, একটা পোশাক তৈরি করতে তো তার চেয়ে কম দিন লাগবে, একটা পোশাক তৈরি করতে কম দিন লাগবে। তাহলে একটা পোশাক যদি বলি 5টা থেকে একটা, তাহলে এই 5 দিয়ে ভাগ হবে। অর্থাৎ এই 5টা দিয়ে কিন্তু আমার এখানে ভাগ হয়েছে, এই এক, এই 5টা দিয়ে আমার ভাগ হয়েছে, এই 5টা দিয়ে কিন্তু আমার গুণ হয়েছে। বুঝেন নাই? 5 জন তাঁতির ওই 5টা পোশাক তৈরি করতে যদি 5 দিন লাগে, তাহলে 1 জন তাঁতির কি বেশি দিন লাগবে না? 1 জন তাঁতি যদি একাই যদি কাজ করে বেশি দিন লাগবে, তাই গুণ হয়েছে। কিন্তু 5টা পোশাক তৈরি করতে যত দিন লাগবে, যদি একটা পোশাক তৈরি করতে হয় কম দিন লাগবে। তার মানে এই 5টা দিয়ে ভাগ হয়েছে। বুঝছে না? বুঝছে তো? বুঝছেন? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, এখন যদি আপনাকে বলে 7 জন তাঁতির 60টি পোশাক তৈরি করতে কতদিন লাগবে, তাহলে বলেন আগে এই 5-এ যেহেতু 5টা যেহেতু গুণ হয়েছিল, তাহলে আমরা ওই জিনিসটা আগে লিখে ফেলি। এই 5টা যেহেতু আমাদের গুণ হয়েছিল, এই 5টা, তাহলে এইবারকার 7টা কি হবে? ভাগ হবে, মানে নিচে যাবে। আবার আগের এই 5টা, এই যে 5টা, এই যে টান দিছে, এই 5টা যেহেতু আমাদের কি হয়েছিল? ভাগে ছিল। তাহলে এইবারকার এই 7টা কোথায় যাবে বলেন তো? গুণে যাবে পরের বার। তাহলে আপনি এখন দেখেন, এই 5-এর সাথে এই 5 কাটা, এই 7-এর সাথে এই 7 কাটা, আলটিমেটলি আপনার কিন্তু 5 দিনই সময় লাগতেছে। অ্যান্সার হচ্ছে 5 দিন। ক্লিয়ার কি ক্লিয়ার না? কথা কি বুঝছি? ধুমধাম। আপনার লজিক বুঝতে হবে। অ্যান্সার তো বুঝলেন, কিন্তু লজিকটা বুঝলেন কিনা, ওই 5 দিনই সময় লাগবে, যে হিসাব ক্লিয়ার কিনা। হিসাব কি বুঝেছেন? যেহেতু আগের বার 5 জন থেকে 1 জন যখন আসছেন, তাহলে এখানে বেশি দিন লাগবে, তাই গুণ হয়েছে। তাহলে 5টি পোশাকের জায়গায় একটি পোশাক হইলে কম দিন লাগবে, কম কম দিন সময় লাগবে, তাই ভাগ হয়েছে। তাহলে আগের বার এটা গুণে গেছে, এটা ভাগে গেছে, তাহলে এই একটা সাত গুণে যাবে, একটা সাত ভাগে আসবে। ক্লিয়ার হইছেন? ধুমধাম। পারবেন সবাই? অস্থির? এই টাইপের অ্যান্সার গুলা কি হবে? যে 7 জন লোক 7 দিনে 60টি টেবিল তৈরি করে, তাহলে অ্যান্সার তো ওই 60টির মানে আমাদের 7 জন লোক 5টি টেবিল তৈরি করতে কতদিন লাগবে? ওই 7 দিনই লাগবে, তাই না? এই 7 দিনই লাগবে। এরকম টাইপের কোশ্চেন গুলা পারা যাবে না? তাহলে যেহেতু দিন বের করতে বলছে, আগের মতো করেই যদি আমরা চিন্তা করি, দিন বের করতে যেহেতু আমাকে বলেছে, তাহলে আমাকে দিনটাকে ডান পাশে রাখতে হবে, কারণ ওইখানে আমাকে কোশ্চেন চাইছে কয় দিন লাগবে। দিনটাকে ডান পাশে রাখবো। তাহলে আমরা বলবো 7 জন লোকের 60টি টেবিল, 60টি টেবিল, 60টি টেবিল তৈরি করে 7 দিনে। 7 দিনে তৈরি করে। তাহলে 1 জন যদি হয়, 1 জনটা তৈরি করতে বেশি দিন সময় লাগবে, তাই এই 7 দিয়ে আমাদের কি গুণ হবে? আমি গোল দাগিয়ে রাখলাম, এই যেই 7 দিয়ে আমরা গুণ করছি, কারণ বেশি দিন লাগবে। কিন্তু 7টা টেবিলের জায়গায় যদি একটি টেবিল প্রস্তুত করতে হয়, তাহলে এইটা দিয়ে কি হবে? ভাগ হবে। তাই এই 7 দিয়ে আমাদেরকে ভাগ করতে হইলো এই 7টা দিয়ে, কারণ একটা টেবিল প্রস্তুত করতে কম দিন সময় লাগবে। যেহেতু আগের একটা 7 গুণ হয়েছে, একটা 7 ভাগ হয়েছে, এই 7-এর জায়গায় 1-এ আসছি যখন, এইখানের একটা 5 গুণ হবে, আর একটা 5 কিন্তু ভাগ হয়ে যাবে। তার মানে একটা 5 গুণ হবে এবং একটা 5 কি হবে? ভাগ হবে। এই 5 কাটা, 7 কাটা, অ্যান্সার হচ্ছে 7 দিন। ক্লিয়ার? বুঝেছি? পারবো?
অস্থির, রুসুম রুসুম, অস্থির। ওকে, আছে না? 5টি বিড়াল 5টি ইঁদুর 5 মিনিটে সময় ধরে, তাহলে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? ওই একইভাবে কি 5 মিনিটই সময় লাগবে। তার মানে এখানে যেটা আছে সেই 5 মিনিটই আমাদের সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার আমাদের হচ্ছে মহিলা পুরুষ মহিলা বালক সম্পর্কিত ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কার কার জন্য ইম্পর্টেন্ট? প্রথমত যারা এনটিআরসি শিক্ষক নিবন্ধন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা প্রাইমারি এক্সাম দিবেন বা বিভিন্ন মন্ত্রণালয়ের এক্সাম দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। যারা বিসিএস সামনে পরীক্ষা দিবেন তাদের জন্য ইম্পর্টেন্ট। ইভেন এখন যেটা করাবো সেইটা কিন্তু রিটেন বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। রিটেন পরীক্ষার জন্য বিসিএস রিটেন সহ যে কোনো রিটেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেন গুলা, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আমরা কোশ্চেন দেখি যে এই টাইপের কোশ্চেন আগে দেখবো, এই মানে বাইয়ের কোশ্চেন দেখবো, তারপর ওয়ের কোশ্চেন দেখবো। ভাইয়া এই যে দেখেন, এই যে এগুলা এই কোশ্চেন গুলা, তারপরে দেখেন এই যে এইটা কোশ্চেন, তারপরে এইটা তো বিসিএস এ আসছে 24তম বিসিএস। হ্যাঁ এই টাইপের কোশ্চেন গুলো আপনি দেখলে লিখিততে আসছে, আপনাদের পুরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই করার জন্য রেডি আছি তো নাকি? এই টাইপের কোশ্চেন করার জন্য রেডি আছি ধুমধাম? ওকে আচ্ছা, এখানে কিছু কিছুগুলা ক্লাস 7-8 অঙ্কের মতো, কিছুগুলো একটু কঠিন আছে পরের দিকের গুলা। তো এইটার আমাদের প্রথমত প্রথমত এইটার এমসিকিউ এর নিয়মটা আমি ডান পাশে লিখি, যে এটার এমসিকিউ এর নিয়মটা কি। এটার এমসিকিউ এর নিয়মটা হলো, এমসিকিউ এর যেটা নিয়ম সেটা আগে আমরা ডান পাশে, আর এই পাশে আমরা করব হচ্ছে পুরাটাতে লিখিত নিয়ম। লিখিত নিয়মটা আমরা করব। এমসিকিউ এর নিয়মটা খুবই সহজ। যদি এরকম বা দেওয়া থাকে, প্রথমে বা দেওয়া আছে এবং পরে ও দেওয়া আছে, এই টাইপের অঙ্কে 3 জন পুরুষ 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, 11 জন পুরুষ ও, তাহলে এই টাইপের অঙ্কের সিস্টেমটা কি হবে? প্রথমে বা আছে পরে ও আছে, এই টাইপের অঙ্কে আমাদের যেটা সিস্টেমটা হবে সেটা এমসিকিউ এর জন্য বলছি, তারপরে রিটেনটা আমি আলাদা করে দেখাচ্ছি। 3 জন পুরুষ বা 9 জন বালক একটা কাজ 60 দিনে করতে পারে, তাহলে প্রথমটাতে আছে বা এবং পরেরটাতে আছে ও। এই সব ক্ষেত্রে আপনি শর্টকাটটা ইউজ করতে পারবেন। সেই শর্টকাট কি? সেই শর্টকাট হচ্ছে ওই কাজ করতে কতদিন লাগবে সেই সময়টা যদি আপনাকে বের করতে হয়, তাহলে প্রথম ক্ষেত্রে যে পুরুষ আছে, প্রথম ক্ষেত্রে যে বালক আছে এবং প্রথম ক্ষেত্রে যে দিন আছে, এই তিনটা গুণ করতে হবে। মানে প্রথম ক্ষেত্রে যেই মানগুলা দেওয়া আছে যে 3 গুণন 9 গুণন 60, এটা আমরা উপরে গুণ করে রাখবো। আর ভাগ চিহ্ন দিয়ে রাখবো কি সেটা দেখেন। ভাগ চিহ্ন দিব যে প্রথম ক্ষেত্রে যেইটা যত পুরুষ দেওয়া আছে তাকে দ্বিতীয় ক্ষেত্রের বালকের সংখ্যা দিয়ে গুণ করব। দেখেন প্রথম ক্ষেত্রে পুরুষ আছে 3 জন, আর দ্বিতীয় লাইনে বালক আছে 27 জন, তাহলে 3 গুণন হবে 27 প্লাস প্রথম ক্ষেত্রে বালক আছে 9 জন, দ্বিতীয় ক্ষেত্রে পুরুষ আছে আমাদের 11 জন, তাহলে 9 জন এবং 11 জন আমরা গুণ করব এবং এই দুইটা আমাদেরকে যোগ করে দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের শর্টকাট নিয়মটা হচ্ছে এটা। আমরা একটু পরেই দেখবো, আবার আবার আরো অঙ্ক করব, আবার শর্টকাট দেখবো, আবার বেসিক নিয়মও করব। তাহলে 3 গুণন 27 যদি আমরা করি, 3 27 81, আর এটা হচ্ছে 99, 99 আর 81 মানে 180, 3 গুণন 9 গুণন আসতেছে 60, 60 দিয়ে কাটাকাটি করলে এখানে 3 আসে, 3 3 কাটা গেল, তার মানে আমাদের আসলে 9 দিন। অ্যান্সার হবে 9 দিন। অ্যান্সার কয় দিন হবে? 9 দিন। এটা হচ্ছে আমাদের এমসিকিউ এ করার জন্য, এটা দিস ইজ ফর এমসিকিউ। অস্থির শর্টকাট, অস্থির টাইপের শর্টকাট, অস্থির জিনিস কাজে লাগবে যারা তাড়াতাড়ি অঙ্কটা করতে চান প্রথম ক্ষেত্রে। তবে মনে রাখতে হবে প্রথম ক্ষেত্রে বা, পরের ক্ষেত্রে ও আছে, এই টাইপের ক্ষেত্রে। এখন আমরা লিখিত নিয়মে যাই।
লিখিত নিয়মটাতে কনসেপ্টটা হচ্ছে এটা, মাথায় রাখতে হবে 3 জন পুরুষ বা 9 জন বালক। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে 3 জন পুরুষ যেই কাজটা করতে পারে 9 জন বালকও সেম কাজ করতে পারে 60 দিনে। মানে 3 জন পুরুষ অথবা 9 জন বালক, মানে 3 জন পুরুষও কাজটা 60 দিনে করতে পারে, 9 জন বালকও কাজটা 60 দিনে করতে পারে। মানে 3 জন পুরুষের জায়গায় 9 জন বালককে রিপ্লেস করা যায়। এখন একটা জিনিস চিন্তা করেন, এই 9 জন বালকের জায়গায় এখানে 27 জন বালক আছে, তার মানে 9 এর 3 গুণ হচ্ছে 27। আমি যদি এইভাবে করে বালককে, এইবার আমরা যদি চিন্তা করি যে না, আমরা এখানে যে যারা বালক আছে এদেরকে পুরুষ দ্বারা রিপ্লেস করি, বালককে আমরা যদি পুরুষ দ্বারা রিপ্লেস করি তাহলে কি রকমের কাজ হবে, সেটা কিভাবে করে হবে খেয়াল করেন। বালককে আমরা পুরুষ দ্বারা রিপ্লেস করব কিরকম? আমরা যদি বলি যে 9 জন বালক, দেখেন যে দেওয়া আছে 9 জন বালক সমান কতজন পুরুষ বলেন তো? 3 জন পুরুষ দেওয়া আছে না? 9 জন বালক সমান 3 জন পুরুষ আছে তো নাকি? কিন্তু আমার এই 27 জন বালক মানে কতজন পুরুষ আপনার লাগবে? তাহলে বলেন তো, আমি যদি বলি একজন বালক মানে কতজন পুরুষ, তাহলে উপরে হবে 3, নিচে হবে 9, 9 জন পুরুষ। তাহলে 27 জন বালক মানে কতজন পুরুষ যদি আমি বলি, তাহলে 3 গুণন 27 ভাগ হচ্ছে 9। আমরা কি বলতে পারি বলেন তো? হ্যাঁ, 3 এখানে আসতেছে কত, 3 9 27, তাহলে 9 জন পুরুষ। আমরা এইভাবে করে বলতে পারি, এটা এটা এইভাবে করে যে লিখলাম, কেউ যদি ইচ্ছা করে এইভাবে করেও চিন্তা করতে পারে, ভাইয়া 9 জন বালক মানে যেহেতু 3 জন পুরুষ, 9 এর 3 গুণ তো হচ্ছে 27, তাহলে 9 এর 3 গুণ 27 হলে তাহলে এইটারও 3 গুণ লাগবে, 3 এর 3 গুণ মানে 9 জন লাগবে। এইভাবে করেও চিন্তা করা যায়। কথাটা বুঝেন নাই মনে হয়। 9 জন বালক মানে 3 জন পুরুষ, 9 এর 3 গুণ হচ্ছে 27 আছে, তাহলে 27 জন বালক মানে এই 3 জনের 3 গুণ লাগবে, মানে 9 জন পুরুষ লাগবে। অর্থাৎ 27 জন বালক মানে আসলে 9 জন পুরুষ। আমাদের এই জিনিসটা আসলে আমাদের বের হলো। কথা কি বুঝছি কি বুঝি নাই? সবাই কি বুঝেছেন? রিটেন নিয়মটা বুঝেন? সবাই কি বুঝেছেন? ওকে, আচ্ছা, অস্থির কিন্তু অস্থির। এখন খেয়াল করেন মজার ব্যাপার। কি মজার ব্যাপার? আমি এই 27 জন বালক মানে কতজন পুরুষ পেয়েছি, তাহলে বলেন তো 27 জন বালকের জায়গায় আমি কতজন পুরুষ বসাইতে পারবো? 9 জন পুরুষ বসাইতে পারবো না? 27 জন বালকের জায়গায় আমি কি 9 জন পুরুষ বসাইতে পারবো? তাহলে এখানে যে বলা আছে 11 জন পুরুষ, অতএব 11 জন 11 জন পুরুষ প্লাস বলছে ও 27 জন বালক, 27 জন বালক, এই দুইটা যোগ করা মানে হচ্ছে আমরা ইকুয়াল লিখতে পারি যে 11 জন তো ঠিকই আছে, 11 জন পুরুষ তো ঠিকই ছিল, প্লাস এই 27 জন বালকের জায়গায় আরো 9 জন পুরুষ আমাদের অ্যাড হয়েছে। তার মানে এতজন পুরুষ বলা যাইতে পারে কি পারে না বলেন তো? তার মানে টোটাল 20 জন পুরুষ। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? এটা কি বুঝলেন কাহিনীটা? কাহিনী কি বললাম যে 11 জন পুরুষকে আমি রেখে দিলাম, আর 27 জন বালককে আমি পুরুষ দ্বারা রিপ্রেজেন্ট করলাম, 9 জন পুরুষ দ্বারা রিপ্লেস করে দিছি। তাহলে 11 জন পুরুষের সাথে 9 জন পুরুষ যোগ হলে কয়জন পুরুষ হয়? 20 জন পুরুষ। এখন দেখেন আপনার অঙ্ক খুব সহজ। এখন কি সহজ, আপনি এখন এইটা বলতে পারবেন যে 3 জন পুরুষ বা তো বাদ, বা মানে তো 3 জন পুরুষ কাজটাও করতে পারে 60 দিনে, 9 জন বালকও কাজটা করতে পারে 60 দিনে। আমি বাইরের কথা চিন্তা করা বাদ দিলাম। 3 জন পুরুষ একটা কাজ 60 দিনে করতে পারলে এই 20 জন পুরুষ কত দিনে করতে পারবে? তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে, কারণ 20 জন পুরুষ মানে ওই 11 জন পুরুষ ও 27 জন বালক। তাহলে আমরা এখন বলতে পারি যে ওই 3 জন পুরুষ কাজটি করে। এরপরের যদি সিস্টেমটা আসে, এরপরের যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের আসলে লিখতে হবে এটা যে 3 জন পুরুষ করে, 3 জন পুরুষ করে কত দিনে বলেন? 3 জন পুরুষ কাজটা করে কত দিনে? 60 দিনে। আমার লাগবে কতজন পুরুষের? একজন পুরুষ করলে বেশি দিন সময় লাগবে, তাহলে 60 গুণন 3। কিন্তু আমার আছে 20 জন পুরুষ, তাহলে 20 জন পুরুষ করলে ভাগ হবে, তাহলে 60 গুণন 3 ভাগ হবে 20। তাহলে এটা কাটা গেল ঢুসুম ঢুসুম করে 9 দিনে। তাহলে আমাকে বলেন, আপনারা কি শর্টকাট আর রিটেন দুইটাই ক্লিয়ার কি না? সবাইকে ক্লিয়ার? শর্টকাট রিটেন কি সবাই ক্লিয়ার? শর্টকাট এবং রিটেন দুইটাই ক্লিয়ার? অস্থির? সবাই বুঝেছেন? মানে আমাদের প্রথমে দেওয়া ছিল 3 জন পুরুষ মানে 9 জন বালক। আমরা এই 27 জন বালক মানে কতজন পুরুষ সেটা বের করেছি। 9 জন পুরুষ, 9 জন বালক মানে এই 3 জন পুরুষ, একজন বালক মানে কতজন পুরুষ? 27 জন বালক মানে 9 জন পুরুষ। এইবার আমাকে বলেছে 11 জন পুরুষ ও 27 জন বালক কাজটা কত দিনে করবে।
তাহলে এই 27 জন বালকের জায়গায় আমরা কি বের করেছি বলেন তো? 27 জন বালক মানে 9 জন পুরুষ। তার মানে 11 জন পুরুষ আর 9 জন পুরুষ মিলে কতজন? 11 আর 9 20 জন। 20 জন পুরুষ কত দিনে করবে? করেছে 3 জন পুরুষ 60 দিনে। তাহলে আমাদের এই 20 জন পুরুষ কত দিনে? ক্লিয়ার? বুঝছি কাহিনী এটাই। ওকে, যদি বুঝে থাকেন ঢুসুম ঢুসুম করে এটা বলেন দেখি, ঢুসুম ঢুসুম করে এটা বলেন। ক্লিয়ার স্যার? শর্টকাট। সবাই শর্টকাট, শর্টকাট এমসিকিউ সব ক্লিয়ার? শর্টকাট এবং এমসিকিউ দুটাই ক্লিয়ার? শর্টকাট এবং এমসিকিউ এবং রিটেন সব ক্লিয়ার? অস্থির অস্থির অস্থির। ভেরি গুড, সুন্দর। তাহলে এটার এমসিকিউ ফরম্যাটটা কি ছিল? এমসিকিউ এর সিস্টেমটা কি ছিল? এমসিকিউ সিস্টেম ছিল প্রথমে বা এবং পরে যদি ও থাকে, তাহলে প্রথমে যে মান 3টা আছে সেই মান 3টা আমরা গুণ করব। তাহলে প্রথমে আছে 4, তারপরে আছে 6, তারপরে আছে 16। এই বাইয়ের যেই মান 3টা আছে, তাহলে এই 3টা আমরা গুণ করব। ডিভিশন দিব 4 জন পুরুষের সাথে 6 জন স্ত্রীলোক, মানে প্রথমের পুরুষ ইন্টু পরের স্ত্রীলোক, তাহলে 4 গুণন 6, এবং প্রথমের স্ত্রীলোক পরের 6 জন পরের জন হচ্ছে পুরুষ। তাহলে এই দুটো আমরা গুণ করে যোগ করে দিব। তাহলে 4 গুণন 6 গুণন আসতেছে আমাদের 16, আর নিচে আসতেছে 4 6 24, 24 24 হচ্ছে 48। তাহলে আমরা জানি 16 কে 16, 3 16 হচ্ছে 48, 3 কে 3, 3 দ্বিগুণে আসতেছে 6, 4 মানে আমাদের আসতেছে 8 দিনে। তাহলে কাজটা শেষ করতে পারবে কত দিনে বলেন তো? 8 দিনে। ক্লিয়ার? বুঝেছি। এমসিকিউ ক্লিয়ার? ফর এমসিকিউ শর্টকাট ক্লিয়ার? বুঝেছি। এইট এস। পারতেছি। ওকে, 8 দিনে। ফর ফর রিটেন, এই অঙ্কটাও রিটেনে করাই দিব, করাই দিই। রিটেনটাও করাই দিচ্ছি। আপনি আগে দেখেন, এখানে কিন্তু সহজ। 6 জন স্ত্রীলোক এখানেও দেওয়া আছে, 6 জন স্ত্রীলোক এখানেও দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি বলেন তো? দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 4 জন দেওয়া আছে। 4 জন পুরুষ অথবা 6 জন স্ত্রীলোক একটি কাজ 16 দিনে করে, মানে 4 জন পুরুষ যে কাজটা করে 6 জন স্ত্রীলোক সেম কাজই করে। তাহলে দেওয়া আছে যে 6 জন স্ত্রীলোক সমান কি? 6 জন স্ত্রীলোক সমান 4 জন পুরুষ, এটা আমার দেয়া আছে, আছে না? আচ্ছা, এখন দেখেন এখানেও 6 জন 6 জন স্ত্রীলোকের কথা দেওয়া আছে, তাহলে তো আর আমার কোনো কনভার্সনের দরকার নাই। তাহলে আমরা এখন যদি নিচের কথাটা লিখি যে 4 জন পুরুষ ও ও 6 জন স্ত্রীলোক, এই কথার অর্থ কি আসলে? 6 জন স্ত্রীলোক, এই কথাটার অর্থ কি? এটা হচ্ছে 6 জন। 6 জন স্ত্রীলোক মানে কি? তাহলে 4 জন পুরুষ মানে তো 4 জন পুরুষই। তাহলে 4 জন প্লাস এই 6 জন স্ত্রীলোকের জায়গায় আমরা আরো 4 জন পুরুষ আমরা বলতে পারি, কারণ এই যে 4 জন পুরুষ, তো এই যে দ্বিতীয়তেও 4 জন পুরুষ আছে। হ্যাঁ, দ্বিতীয়তেও 4 জন পুরুষ আছে। আর 6 জন স্ত্রীলোক যে আছে, 6 জন স্ত্রীলোক মানে তো আবার 4 জন পুরুষ। তাহলে 4 জন পুরুষ, তাহলে এতজন 4 4 8 জন পুরুষ হয়ে গেল। তাহলে কতজন পুরুষ হলো? 8 জন পুরুষ হলো, তাই না? তাহলে 8 জন পুরুষ আমাকে কাজটা কত দিনে করতে পারবে? তাহলে এখন আমরা বলতে পারি এই 4 জন পুরুষ কাজটা করে হচ্ছে 16 দিনে। 4 জন পুরুষ কাজটি করে 16 দিনে। তাহলে একজন তো বেশি দিনে করবে, তাই গুণন হবে 4, আর আমার লাগবে হচ্ছে 8 জন পুরুষ কত দিনে করবে, তাহলে ভাগ হয়ে যাবে আমাদের 8। যেহেতু 4 দ্বিগুণে হচ্ছে 8, এখানে আসলে 8 দিনে আমাদের আসবে। ক্লিয়ার? বুঝেছি। ঠিক আছে। ম্যাজিক ম্যাথ বই মৌলভীবাজারে কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, সব জায়গায় পাওয়া যায়। বেসিক টু ম্যাজিক ম্যাথ, গণিতের সবচেয়ে বহুল ব্যবহৃত মানে জব সেক্টরের সবচেয়ে বহুল ব্যবহৃত বই, এটা সব জায়গাতেই পাওয়া যায়। যদি 2-1টা লাইব্রেরিতে যদি কোনো এলাকায় না পান, ওনাদেরকে বললেই এনে দিবে।
ম্যাজিক ম্যাথ এবং হচ্ছে এই যে প্রাইমারি শর্ট সাজেশনস। আর এখন থেকে আমাদের প্রি অর্ডার যেই পরিমাণে আমাদের প্রি অর্ডার ইয়ের জন্য আসতেছে, এই যে নিবন্ধনের যে বইটা আমাদের বের হচ্ছে 1 তারিখে, নিবন্ধনের সব সাবজেক্ট মিলাই যে বইটা বের হচ্ছে, অসাধারণ একটা বই, মানে প্রায় 630 পেজের উপরে বইটা, কিন্তু বেশিরভাগ মডেল টেস্ট, আপনার করতে সময় লাগবে না, নিজেরা আপনারা করবেন যেহেতু সময় লাগবে না, 1 মাসেই শেষ করে দিতে পারবেন, 1 মাস পড়লেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, 350 থেকে 360 টাকা দাম। আমি 350 টাকা দাম নির্ধারণ করছি লাইব্রেরিতে, কিন্তু ওরা ওই যে সাপ্লাই তো অতটা বেশি পায় না সব জায়গায়, সেই জন্য একটু দাম অনেক জায়গায় একটু বেশি রাখে মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইবার আসেন, এইবার এবার কাহিনীটা দেখেন, কাহিনীটা দেখেন। ও এবার 2 জায়গায় দেওয়া আছে, এগুলো পিওর রিটেনের অঙ্ক, এগুলো হচ্ছে পিওর রিটেনের অঙ্ক। হ্যাঁ, এগুলো রিটেনে আসবে আপনাদের, পিওর রিটেনের জন্য অঙ্ক। সেটা মাঝে মধ্যে 2-1টা জায়গায় এমসিকিউ আসতে পারে, কিন্তু এটা রিটেন অনুসারে সারেই শিখবেন। হ্যাঁ, কোনো অন্যদিকে চিন্তা না করে রিটেন অনুসারে শিখতে হবে। ভালো করে দেখেন যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা যে কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে, সেই কাজ 2 জন পুরুষ এবং 4 জন মহিলা 4 দিনে সম্পন্ন করতে পারে। ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। হ্যাঁ, পড়তে খুব ভালো লাগে প্রাইমারি শর্ট সাজেশন বইটা। প্রাইমারি শর্ট সাজেশন যারাই নিছে একবারে ফিদা, ফিদা বই, মানে একবারে অস্থির বই, অস্থির টাইপের বই। তাহলে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা যে কাজ 6 দিনে করতে পারে, যে কাজ 6 দিনে করতে পারে। তাহলে দেখেন, 2 জন পুরুষ এবং 2 জন মহিলা যে কাজটা 6 দিনে করতে পারে, দেখেন ভালো করে বুঝেন। আমরা সব সময় মোট কাজকে, এটা এটা একটু আলাদাভাবে করে করতে হবে। আপনি সবসময় মনে রাখবেন, মোট কাজকে আমরা 1 অংশ যদি ধরে নিই, মোট কাজটাকে যদি আমরা 1 অংশ ধরে নিই, 1 অংশ, মোট কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ। তো দেখেন, 2 জন পুরুষ এবং 2 জন মহিলা, আমরা কিন্তু এর পরের দিন নিয়েছি বইটা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওকে, একটা একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে আগামী আগামী লেকচারে আমরা কিন্তু ওই যে কাজ সময় নল চৌবাচ্চার অঙ্কগুলা করবো আগামী ক্লাসে। তো সেইটার মতোই এটা একটা অঙ্ক, এই অঙ্কটা একটা আমি করে দিচ্ছি, পুরো রিটেনের অঙ্ক যেহেতু। এর পরের দিন আমরা এই টাইপের রিটেনের আরো অঙ্ক অনেকগুলোই করব, পিওর রিটেনের অঙ্ক। ঠিক আছে, একটু খেয়াল করেন, মোট কাজ মানে 1 অংশ। তাহলে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা যে কাজটা করে, দেখেন 2 জন, আমরা একটু বলি যে 2 জন আছে পুরুষ ও 2 জন আছে হচ্ছে মহিলা, মহিলা 6 দিনে সম্পন্ন করতে পারে, 6 দিনে। আপনি চিন্তা করেন, 6 দিনে করে, সম্পূর্ণ করে মানে কি 1 অংশ কাজ, সম্পূর্ণ কাজকে আমরা 1 অংশ কাজ ধরে নিই। আচ্ছা, সম্পূর্ণ কাজকে কেন 1 অংশ কাজ ধরে নিই, এটা কারণ কি? অনেকেই মনে করে যে সম্পূর্ণ কাজ আবার 1 অংশ কেমনে হয়। আপনাকে আমি যদি বলি, মনে করেন এর 1 অংশ কাজ কিভাবে হয়, বিষয়টা বোঝার চেষ্টা করেন। মনে করেন একটা কাজকে আপনি 8 ভাগে ভাগ করলেন, 8 ভাগে ভাগ করছেন। তাহলে আপনি যদি 8 ভাগের 1 অংশ কাজ করেন, তাহলে 8 ভাগের 1 অংশ কাজ করলেন। আপনি যদি 8 ভাগের 1 অংশ কাজ করলেন, আপনি যদি 8 ভাগের 2 অংশ কাজ করেন, তাহলে 8 ভাগের 2 অংশ মানে হচ্ছে 4 ভাগের, মনে করেন 1 অংশ কাজ করলেন। আপনি যদি 8 ভাগের 3 অংশ কাজ করলেন, 8 ভাগের 3 অংশ কাজ করলেন, এইভাবে করে যদি 8 ভাগের 4 অংশ কাজ করেন, তাহলে অর্ধেক অংশ কাজ করলেন, করলেন না? অর্ধেক অংশ। আপনাকে আমি যদি বলি 8 ভাগের 5 অংশ কাজ করলেন, তাও করছেন। 8 ভাগের 6 অংশ কাজ করলেন, কাটাকাটি করলে মনে করেন 4 ভাগের 3 অংশ কাজ করে ফেলছেন। যদি আমি বলি 8 ভাগের 7 অংশ কাজ করছেন, তাহলে 8 ভাগের 7 অংশ কাজ করছেন। এখন যদি আমি বলি 8 ভাগের 8 অংশই কাজ করছেন, তার মানে কি পুরো কাজ শেষ? 8 ভাগের 8 অংশই কাজ শেষ। তাহলে 8 কে 8 দিয়ে, মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 8 কোথা থেকে আসলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 8 কে 8 দিয়ে ভাগ করতে 1, তার মানে পুরো অংশ কাজ করলে আসলে 1 অংশ কাজ করা। এই 1 অংশ মানে কিন্তু 8 এর 1 অংশ না, পুরো 1 অংশ। কথা কি বোঝা গেছে? কেন 1 অংশ মানে পুরো অংশ আমরা ধরি, কথা কি বোঝা গেছে? একটা লজিক বোঝাইলাম যে কেন 1 অংশ মানে পুরো অংশ। আমি যত অংশ আছে তার পুরো অংশটাই যদি কাজ করি, তাহলেই যদি সেটা সম্পূর্ণ অংশ। আমি যদি বলি 10টা ভাগ আছে একটা জিনিসের, 10 ভাগের মধ্যে 10 ভাগই আমি চাই, তাহলে 10 ভাগ নিচে 10 ভাগ উপরে মানে 1 অংশ, পুরোটা মিলে 1 অংশ। এটা কিন্তু 10-এর 1 অংশ না, এটা 10 ভাগের 10 ভাগ মানে 1 অংশ। মানে যত ভাগ দেওয়া থাকবে নিচে, তত ভাগের তত অংশ। সেই জন্যই কিন্তু বইটার নামটা আবার বলেন, বইটার নাম তো, সব বইয়ের নাম আমাদের এমপিবিয়ান, এই যে এমপিবিয়ান, সেজন্য এমপিবিয়ান কথাটা উপরে আছে, এমপিবিয়ান। সব বইয়ের নামের শুরুতে এমপিবিয়ান থাকবে আমাদের এখন থেকে।
এমপিবিএন অল ইন ওয়ান জব প্রিপারেশন, এমপিবিএন প্রাইমারি শর্ট সাজেশন এবং মডেল টেস্ট, এমপিবিএন 18তম শিক্ষক নিবন্ধন সাজেশনস, 18তম শিক্ষক নিবন্ধন সাজেশনস, প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট। ঠিক আছে, তারপরে এমপিবিএন বেসিক টু ম্যাজিক ম্যাথ, এমপিবিএন এক্স ফ্যাক্টর, এগুলো ক্লিয়ার? বুঝেছি। এই কেন কেন ওয়ান ধরা হয় বুঝছেন কি? ক্লিয়ার হয়েছেন? কেন ওয়ান ধরা হয় বুঝছেন? ক্লিয়ার? একটু জানান আমাকে ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, নিকটস্থ লাইব্রেরিতে খোঁজ নেবেন। আমি বলি অনলাইনে এই নাম্বারে অর্ডার দেওয়া যায়, কিন্তু অর্ডারে করলে আপনাদের অযথা ওই যে কুরিয়ার সার্ভিসে 80 টাকা খরচ হবে। আপনি নিকটস্থ লাইব্রেরিতে বলবেন বইটা এনে দেন। বই সবগুলা লাইব্রেরিতেই ছিল, শেষ হয়ে গেছে, কেউ আনাচ্ছে, আনাবে, আনাই ফেলবে। আপনি জাস্ট নিকটস্থ লাইব্রেরিতে যেয়ে অর্ডার দিবেন। প্রাইমারি শর্ট সাজেশন মডেল টেস্ট হোক, নিবন্ধনের বই হোক, অল ইন ওয়ান জব প্রিপারেশন হোক, ম্যাজিক ম্যাথ হোক, অযথাই এখানে দিলে কুরিয়ার থেকে একটু টাকাটা বেশি যাবে না কুরিয়ারে? ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ পলাশ। আচ্ছা, এক অংশ তাহলে আমরা বেসিকটা আমরা শিখলাম এখানে, যে জিনিসটা এটা, যে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা আমাদের আসলে 6 দিনে করে হচ্ছে এক অংশ কাজ। আচ্ছা দেখেন, এখন এখন আমরা যদি বলি যে এখান থেকে আমরা যদি বলি যে ঠিক আছে, এই দুইজন পুরুষই আছে, দুইজন পুরুষ ও দুইজন মহিলাই আছে, কিন্তু 6 দিনে হবে, 6টি দিনে না, 6 দিনে। তাহলে একদিনে করবে 6/1 কাজ, 6/1 কাজ করবে একদিনে, তাই না? 6/1 কাজ করবে না একদিনে, করলো। ঠিক আছে, একদিনে, একদিনের আমরা কাজগুলা বের করে ফেলি। আচ্ছা, আরেকটা গালি দিয়ে আমরা দ্বিতীয়তে যে বলা আছে, দ্বিতীয়তে বলা আছে তাহলে দুইজন, এখানে বলেছে দুইজন পুরুষ ও চারজন মহিলা, 4 দিনে 4 দিনে করে এক অংশ কাজ। তাহলে এই দুইজন পুরুষই এবং 4জন মহিলা যদি একদিনে করতে চায় 4/1 কাজ করবে, তাই না? একদিনে করলে কি 4/1 কাজ করবে। আচ্ছা, ওকে। এখন দেখেন কাহিনীটা, ব্যাপারটা বুঝেন। আমি পুরুষ, আপনি আপনি একটু খেয়াল করেন, এটাকে এইভাবে করেই লেখা হয় যে আপনি যদি দুইজন পুরুষ, আপনি যদি এইভাবে করে লিখেন যে দুইজন আছে পুরুষ প্লাস দুইজন আছে মহিলা, আছে না? মহিলা আছে। আর এখানে আছে দুইজন পুরুষ 4জন মহিলা, তাহলে এখানে তো বেশি আছে, যেটা বেশি আছে তাকে আমরা নিচে লিখলাম। দুইজন পুরুষ 4জন মহিলা, এই দুইজন পুরুষ আর 4জন মহিলা মিলে কাজের অংশ হচ্ছে 4/1। ভালো করে বুঝেন, তাহলে জীবনে ভুলবেন না জিনিসটা। আর উপরেরটাতে দেওয়া আছে দুইজন পুরুষ এবং দুইজন মহিলা প্লাস দুইজন মহিলা মিলে দেওয়া আছে কাজের অংশ দেওয়া আছে 6/1 কাজ দেওয়া আছে না? আমি যদি উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করি, তাই না? উপরেরটা থেকে যদি আমরা নিচেরটা বিয়োগ করি, এটা করতে পারি। অথবা আপনার যেহেতু এইখানে, একটু ভালো করে বুঝেন, আপনার যেহেতু এখানে কি করছে আপনি একটু খেয়াল করেন তো, আপনার যেহেতু এখানে এই, ভালো করে বুঝেন ব্যাপারটা, একটু ইজিলি বুঝে যাবেন যে আপনার কি জানতে চাইছে। আপনার জানতে চাইছে যে একজন পুরুষ কতদিনে করবে, তাহলে আপনার পুরুষকে, আপনাকে মানটা বের করতে হবে, পুরুষের মানটা। আর আপনার এই মহিলা এখানে আছে দুইজন আর এখানে মহিলা আছে 4জন, এই দুটাকে ইকুয়াল করতে হবে। এই দুটাকে ইকুয়াল করার সিস্টেম কি হবে? এই দুটাকে ইকুয়াল করার সিস্টেম হচ্ছে, এই জিনিসটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এই পুরো ইকুয়েশনটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে কি হলো? 2 পুরুষের জায়গায় 4 পুরুষ হবে, 2 মহিলার জায়গায় 4 মহিলা হবে। এইটা আসবে 6 উপরে 4 যাবে, মানে ওই একদিনে করতে পারবে 6/4। মানে আমরা যদি 2 দ্বারা গুণ করি, মানে এর যদি দ্বিগুণ পরিমাণ পুরুষ দ্বিগুণ পরিমাণ মহিলা হয়, তাহলে দ্বিগুণ পরিমাণ কাজও করতে পারবে, তাই না? তাহলে আপনি একটা জিনিস দেখেন, এই জিনিসটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, গুণ করে যদি মানটা বসাই, তাহলে জিনিসটা হবে কি? এইটা 2 এর জায়গায় হবে 4জন পুরুষ, 4জন পুরুষ। এইটা 2 এর জায়গায় হবে 4জন মহিলা, 4জন মহিলা। এইটা মিলে
আমাদের কি এটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 6/2 অংশ, কারণ 6-এর 1 অংশ ছিল, তাহলে 2 দ্বারা আমরা গুণ করলাম। আবার নিচেরটার কাহিনী হচ্ছে আমাদের ছিল 2 জন পুরুষ ও 4 জন মহিলা ছিল, যেটা 1 অংশ মানে একদিনে কাজ করে 4-এর 1 অংশ ছিল এটা। আমি যদি এটা তো কাটাকাটি করলে 3-এর 1 আসে, আমি যদি এখন বলি যে ঠিক আছে আমরা যদি উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ করে দিই, তাহলে নিচেরটা বিয়োগ করলে আমাদের আসলে মান কত আসবে? তাহলে এই 4 জন মহিলা কাটা যাবে, তাহলে 2 জন থেকে 4 জন থেকে 2 জন বাদ দিলে 2 জন পুরুষ কত দিনে করবে সেটা পাওয়া যাবে। তাহলে 2 জন পুরুষ কত দিনে কত অংশ কাজ করবে? 2 জন পুরুষ কত অংশ কাজ করবে বলেন? 2 জন পুরুষ করবে হচ্ছে আমাদের 3-এর 1 মাইনাস 4-এর 1। 3-এর 1 মাইনাস 4-এর 1 মানে 12 হচ্ছে লসাগু। এটাকে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 4, এটাকে এটা ভাগ করলে হচ্ছে 3। তার মানে 12/1 অংশ করবে হচ্ছে আমাদের 2 জন। তাহলে একজনে কত করবে বলেন? অতএব একজনে কত করবে? তাহলে একজনে করবে এর অর্ধেক। 12/1 ভাগ ভাগ হচ্ছে আমাদের 2, তার মানে 24/1 ভাগ অংশ করবে কাজ। এবং যত অংশ কাজ করে তার বিপরীত আসলে আমাদের করে দিলেই আমাদের দিনের সংখ্যা বের হয়ে যায়। তার মানে এত অংশ কাজ করবে কত দিনে? এত অংশ কাজ করবে একদিনে। এটা কিন্তু পিওর রিটেনের অঙ্ক, আমি বারবার বলছি। 1 অংশ কাজ করবে হচ্ছে তাহলে 1/1/24 দিনে, মানে ভাগ করলে তো উল্টায় যায়, তার মানে উপরে 24 নিচে 1 আসবে, তার মানে 24 দিনে। এই আর কি আমাদের সিস্টেম। এই অঙ্কটা করার সিস্টেম হচ্ছে এরকম। দেখেন আগে, মানে এটা কিন্তু পিওর রিটেনের অঙ্ক, ভালো করে বুঝে নেন। এটা কিন্তু বিসিএস টাইপের জিনিসের রিটেনের অঙ্ক, বিসিএস এর জন্য এটা কিন্তু, এই জিনিসটা ভালো করে বুঝে নেন। এমসিকিউ এর জন্য দরকার নাই, এটা কিন্তু রিটেনের অঙ্ক। আবার ভালো করে বুঝতে হবে জিনিসটা, একটু ভালো করে বুঝে নেন যে এখানে মোট কাজ 1 অংশ ধরে নিছি। তাহলে 2 জন পুরুষ 2 জন মহিলা 6 দিনে একটা কাজ সম্পন্ন করে, মানে 6 দিনে করে 1 অংশ, একদিনে করবে 6/1 অংশ। তাহলে এটা যদি আপনি মনে করেন এমসিকিউতেও তাড়াতাড়ি করতে চান, তাহলে সিস্টেমটা যেটা, আপনাকে সিস্টেম কিছু কিছু টেকনিক জিনিসগুলো মনে রাখতে হবে। কারণ আমি বেশি ইলাবোরেট করে বললাম, এটার কাহিনীটা এরকম হবে যে 2 জন পুরুষ মানে 2 জন মেল এবং এবং বলেছে 2 জন হচ্ছে ফিমেল, 2 জন মেল এবং 2 জন ফিমেল 6 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে একদিনে করবে 6/1 অংশ, মানে এটা হবে 6/1 অংশ। এটা হবে কত? 6/1 অংশ কাজ। ঠিক আছে? এই যে 2 জন মেল এবং 2 জন ফিমেল মিলে একদিনে, এটা কিন্তু একদিনে 6/1 অংশ কাজ করে। আবার 2 জন পুরুষ এবং 4 জন মহিলা, মানে 2 জন মেল এবং 4 জন হচ্ছে ফিমেল মিলে 4 দিনে ওই কাজটা শেষ করে, মানে 1 অংশ কাজ করবে হচ্ছে 4 দিনে, তাহলে একদিনে করবে 4-এর 1 অংশ কাজ। তাহলে এখন আমার এর মধ্যে থেকে যদি ফিমেলের মান বের করতে বলতো, পুরুষের মান বের করতে বলছে, তাহলে আমরা ফিমেল ফিমেল কাটা দিব। কিন্তু আমার যদি মহিলার মান বের করতে বলতো, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিতাম, তাহলে কিন্তু মহিলার মান বের হইতো। তাহলে আমার তো বের করতে বলছে কিসের মান? আমার বের করতে বলছে পুরুষের মান। পুরুষের মান বের করতে হলে এফ এফ সমান করতে হবে, ফিমেল ফিমেল সমান করতে হবে। তাহলে উপরেরটাকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে উপরেরটাকে এটা 1, এটা যদি 2 বলি, উপরেরটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 4 জন ফিমেল প্লাস 4 জন মেল প্লাস 4 জন ফিমেল সমান 2/6। 2/6 মানে 1/3। আবার এটা তো যা আছে তাই, 2 জন মেল প্লাস 4 জন ফিমেল মিলে 1/4। তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমাদের দাঁড়াবে এরকম যে এটা কাটা যাবে, এখানে থাকবে 2 জন মেল। 2 জন মেল কাজটা করে হচ্ছে এখানে 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 মাইনাস হচ্ছে 3, তাহলে 12/1 ভাগ। কিন্তু এটা হচ্ছে 2 জন মেল, তাহলে একজন মেল করবে কত দিনে? তাহলে 1 মেল করবে হচ্ছে এর অর্ধেক, মানে 24 অংশ কাজ করবে একদিনে। তাহলে একজন মেল যদি 24 অংশ কাজ করে, 24/1 অংশ কাজ করে একদিনে, তাহলে সে পুরো অংশটা কাজ করতে তার আসলে 24 দিন সময় লাগবে। মিনিমাম হইলেও এইভাবে করে আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? এটা বুঝছেন কিনা? এখন কি বুঝছেন? রিটেনটা বুঝতে পারলেন? ক্লিয়ার হয়েছেন? এটা আমাকে বলেন, সবাই কি বুঝছেন কাহিনীটা? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? ওকে, বুঝছি। ওকে, অপনয়ন পদ্ধতি, রাইট, এই তো ইনু, অপনয়ন পদ্ধতি, ভেরি গুড। অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। আপনি ইচ্ছা করলে অপনয়ন অপনয়ন পদ্ধতিতেই করলেই বেটার আর কি, এটা অপনয়ন পদ্ধতিতে করাটাই বেটার। আর ইচ্ছা করলে এটাও করা যাইতো যে আপনি
এইটা থেকে এটা বিয়োগ করে ফিমেলের মান বের করলেন, ফিমেলের মানটা বের করে এখানে মানটা বসাই দিয়ে মেলের মান বের করলেন, সেখান থেকে বের করলেন, সেটাও করা যেত, সেটা করলেও সমস্যা ছিল না। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। নেক্সট দিন আমরা করব হচ্ছে কাজ, সময়, নল চৌবাচ্চার লিখিত প্লাস এমসিকিউ এর মেগা ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। সবাই মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন ক্লাসগুলা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।